প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞান ম্যারাথন ক্লাসে, অর্থাৎ গুচ্ছের জন্য আজকে আমাদের 2 নম্বর ম্যারাথন ক্লাস। ইনশাল্লাহ আমরা প্রিভিয়াস যে ম্যারাথন ক্লাসটা নিয়েছি এখানে মোটামুটি আমাদের প্রিপারেশন অলরেডি একদম পুরোপুরি হয়ে গেছে, তাই তো। এবং তোমাদের কথা বিবেচনা করে আজকের ম্যারাথন ক্লাসে আমরা এমন 3টে টপিক পড়াবো যেই 3টে টপিক পুরোটাই ম্যাথ, ঠিক আছে। যেমন আমরা অবচয় পড়াবো, উৎপাদন ব্যয় বিবরণী পড়াবো এবং আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই 3টা টপিক আমরা একটু বেশি জোর দিব এবং অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ। তার মানে আজকের ক্লাসে আমরা ম্যাথ সলভ করব বেশি, ঠিক আছে। সো আজকে আমরা টপ 30টা এমসিকিউ সলভ করব এবং যেহেতু প্রিভিয়াস আরেকটা ক্লাস নিছি, হয়তো ওই ক্লাস থেকে আমাদের প্রিপারেশনটা পুরোপুরি গুছানো হয়ে গেছে। এবং তোমরা জানো এবং আমাদের যারা প্রিভিয়াস স্টুডেন্ট আছে তারাও জানে যে আমাদের ম্যারাথন ক্লাস কতটুকু ইফেক্টিভ এবং আমাদের ম্যারাথন ক্লাস থেকে কী পরিমাণ কমন প্রিভিয়াস এর আসছে। তোমাদের সময় আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো আবারও সবাইকে ওয়েলকাম করছি। প্রত্যেকে যারা যারা জয়েন করছি সবাই আমাকে শুরুতে একটু কাইন্ডলি জানাও যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা শুরু করব। তবে তার আগে প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দিব। আমরা জাস্ট 1 মিনিট সবাই নিব, প্রত্যেকে যারা যারা জয়েন করছে সবাই লাইভটি শেয়ার করে দিব, ঠিক আছে। সবাই সবার টাইমলাইনে লাইভটি শেয়ার করে দিব, ওকে। আমিও শেয়ার করে দিচ্ছি, কোনো কিপটামি চলবে না। এবং আজকে 30টা এমসিকিউ একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সলভ করতে হবে। তাহলে এই টপিকগুলো থেকে যেই কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে, তোমরা জানো যে গুচ্ছতে কঠিন কোশ্চেন আসলে এই যে অবচয়, আর্থিক বিবরণী বিশ্লেষণ, উৎপাদন ব্যয় বিবরণী এবং অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ, এই টপিকগুলো থেকে আসবে, ঠিক আছে। আমরা ট্রাই করবো টপিকগুলো সামারাইজ করে দেওয়ার। এই জন্য কাইন্ডলি আমি প্রত্যেকেই কাইন্ডলি লাইভটি শেয়ার করে দিব এবং বন্ধুদেরকে মেনশন করে যুক্ত করে দিব, ঠিক আছে। জাস্ট 1 মিনিট সময় নিব এবং আমাকে একটু বলতে হবে যে কে কে শেয়ার করছি। শুরুতে আমি দেখতে চাই যে তোমাদের ভালোবেসে আমি ক্লাস নিচ্ছি, তোমরা কতটুকু আমাদের ভালোবাসো, ওকে। সো একসাথে আমরা সবাই মিলে ক্লাস করব এবং একসাথে যদি আমরা ক্লাস করি তাহলে যেমন আমি আরও স্পিড থাকবে এবং মনে করে ক্লাসের যে একটা গতি থাকে সেটা থাকবে অনেকক্ষণ পর্যন্ত এবং তোমরা অনেক বেশি এনজয় করবা। সবার সাথে নিজের মতামত শেয়ার করতে পারবা এবং সবার সাথে নিজেকে যাচাই করতে পারবা যে অ্যাকচুয়ালি তুমি কতটুকু পারতেছো, তাই না। সো কাইন্ডলি প্রত্যেকেই শেয়ার করে দেই এবং যে শেয়ার করছি একটু লেখি ডান শুরুতেই, ওকে। জাস্ট আমরা একটু সময় নিচ্ছি রাত, এবং আমরা এমন একটা টাইমে আজকের ক্লাসটি নিতেছি যে টাইমে অলরেডি তোমরা নামাজ, রাতের খাবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তাই না। সো আশা করি তোমাদের জন্য একটানা আমরা ক্লাস নিতে পারবো এবং আমরা একটানা 2 ঘন্টার মতো ক্লাস নেব, তারপর শেষ করে দিব। যেহেতু তোমাদের পরীক্ষা, তোমাদের নিজেদেরও কী করতে হবে, একটু পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমরা বেশি সময় নিব না, ঠিক আছে, ওকে। সো আমি একটু শেয়ার করে দিচ্ছি, কাইন্ডলি আপনারা প্রত্যেকে নিজের জায়গা থেকে শেয়ার করে দেন, ওকে। সো আমারটা ডান। এবার তোমরা দেখি কে শেয়ার করছো। আমাদের জান্নাতুল ফেরদৌস সবার আগে শেয়ার করছি, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা আছে একটু দ্রুত করো, আমি একটু প্রত্যেকটা গ্রুপে দিয়ে দিচ্ছি, দেন শুরু করবো আজকের ক্লাস, ওকে। শুরুতে আমরা নতুন কোশ্চেনে যাব না, শুরুতে আমরা প্রিভিয়াস ম্যারাথন ক্লাসের যে কোশ্চেনগুলো ছিল ওই কোশ্চেনগুলো একটু সলভ করব, দেন আমরা নতুন কোশ্চেন সলভ করব, ঠিক আছে। এবং ওই কোশ্চেনগুলো তোমার খুব ইম্পর্টেন্ট ছিল, ওই দিন আমরা সব সলভ করতে পারি নাই, তোমাদের পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা হয়তো অনেকে প্র্যাকটিস করছো এবং অনেকে প্র্যাকটিস করো নাই, ঠিক আছে। আজকে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। মনে রাখবা, গুচ্ছতে ভালো করতে হলে, টপ সাবজেক্ট পেতে হলে তোমার কি করতে হবে, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট দুইটা ভালো করতে হবে। এবং হিসাব বিজ্ঞানে তুমি আমাদের আগের ক্লাসটা করো, আজকের ক্লাসটা করো, ইনশাল্লাহ 30+ মার্ক তুমি ইনশোর করতে পারবা, ঠিক আছে। এর বাইরে থেকে আসবে না, ওকে। এবং টপিকগুলো সাজেশন আমরা দিয়ে দিছি, আর আজকে বাকি যতটুকু আছে এতটুকু করলে ইনশাল্লাহ তোমাদের টপিকটাও কি A to Z ক্লিয়ার হয়ে যাবে, প্রত্যেকটা টপিক, ওকে। সো আমরা তাহলে শুরু করি। অলরেডি অনেকে যুক্ত হয়েছে কিন্তু অনেকে মেনশন দেয় নাই, দ্রুত এটা বলা লাগে না জানি, ঠিক আছে। শেয়ার মেনশন 2টা দিতে হবে। সুফিয়ান, সোহান, ওকে। সো ডান, আমাদের অনেকেই ডান বলতেছি, বাকি যারা করি নাই তারা একটু ডান করে দেই, দেন আমরা একসাথে শুরু করি, ওকে। সবাইকে নিয়ে সো শেয়ার ডান। সো অডিয়েন্স খুবই কম, আমরা চাই সর্বোচ্চ শেয়ার, ওকে। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমেই অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ থেকে একটা ম্যাথ সলভ করব উত্তোলনের। এই উত্তোলনের ম্যাথ আমরা অনেকেই ভালো পারি, আবার অনেকে পারি না,
কিন্তু এই জাস্ট এই প্যাটার্নটা থেকে কি কোশ্চেনটা আসবে এবং উত্তোলনের সুদ বলো, ঋণের সুদ বলো, তারপরে হচ্ছে বন্টনকৃত মুনাফা বলো, তারপর হচ্ছে সমাপনী মূলধন বলো, প্রারম্ভিক মূলধন বলো, হ্যাঁ, ত্যাগ অনুপাত, লাভ অনুপাত, নতুন অনুপাত, এই যে টার্মগুলোর কথা বললাম প্রত্যেকটা টার্ম তোমাদের ক্লিয়ার এবং আমরা প্রচুর কোশ্চেন সলভ করছি, ঠিক আছে। এবং আমরা এই প্যাটার্নে আর কিছু কোশ্চেন সলভ করব, তাহলে আশা করি আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের সাথে আমরা আসি, থাকবো এবং আই এডুকেশন কি সেই তোমাদের শুরু থেকে এই পর্যন্ত আমরা আসি এবং শেষ পর্যন্ত থাকবো। ইভেন তোমাদের যতটুকু চাওয়া যে ম্যানেজমেন্ট ক্লাস সেটাও আমরা ইনশাল্লাহ দিব। আমাদের অনেক ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে, সবার পরীক্ষা চলতেছে, তারপরে কি আমরা অ্যাকাউন্টিং ক্লাস নিছি, অ্যাকাউন্টিং ক্লাস আরেকটা নিচ্ছি, তোমাদের ইংরেজি ক্লাস হয়েছে, বাংলা ক্লাস হচ্ছে, তার মানে সব পাচ্ছ, তাই না, আই এডুকেশন থেকে। ওকে, সো এই জন্য নিজেদের কী করতে হবে, একটু বেশি বেশি শেয়ার করতে হবে। যে হ্যাপি একটা শেয়ার দেন ভাইয়া আমার। ওকে ওকে, গ্রেট, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি। প্রথম কোশ্চেনটাই দেখো, এই কোশ্চেনটা যদি তুমি সলভ করতে চাও তাহলে জাস্ট প্রথমে জানা লাগবে যে মাসের শুরুতে হইলে কত, শেষে হইলে কত, মাঝামাঝি হইলে কত। একটা জানলে হবে? একটা জানলে হবে না, আরও জানতে হবে। কি জানতে হবে? যে তোমার সপ্তাহান্তে, সপ্তাহের শুরুতে, সপ্তাহের মাঝামাঝি, এটা জানা লাগবে। 2 মাস অন্তর, 3 মাস অন্তর, যেভাবেই কোশ্চেন আসুক। এই কোশ্চেনটা ধরো বলছো প্রত্যেক মাসের শুরুতে, যদি বলতো 2 মাস অন্তর, যদি বলতো 3 মাস অন্তর, যদি বলতো সপ্তাহান্তে, সব শিখতে হবে, ঠিক আছে। সো আমি যে একটা কোশ্চেন শেখাবো ব্যাপারটা এমন না, আমি সবগুলো তোমাদের কি করব, শেখাই দিব। ওকে ওকে, তাহলে শুরু করা যাক। যারা যারা আনসার করতে পারতেছি সো গ্রেট, আমরা বাকি সবাই চেষ্টা করতে থাকি। কোশ্চেন আমি সলভ করে দিব, বাট তোমাদের চেষ্টা করতে হবে। ওকে, তো দেখো এখানে একজন অংশীদার প্রত্যেক মাসের শুরুতে কি করছে, 10,000 টাকা করে উত্তোলন করে। উত্তোলনের উপর সুদের হার 5%। কত পার্সেন্ট? 5%। তাহলে সুদের পরিমাণ কত টাকা? তার মানে আমার উত্তোলনের পরিমাণটাও দেওয়া আছে, পার্সেন্টেজটাও দেওয়া আছে। তাহলে আমরা বের করি। দেখো এখানে কত আছে, 10,000 টাকা এবং পার্সেন্টেজ কত পার্সেন্ট? 5%। আমরা জানি পার্সেন্টেজ ক্যালকুলেশন করলে 10-এর নিচে যদি সংখ্যা চলে আসে 2টা শূন্য কেটে দিতে হবে। তার মানে আমরা 2টা শূন্য কেটে দিলাম, তাহলে কত হয়? 500 টাকা। এবার দেখো এখানে বলছে মাসের কখন? শুরুতে। তার মানে মাসের শুরুতে হলে কত দ্বারা গুণ করতে হবে? 6.5 দ্বারা। তো 6.5 দ্বারা গুণ করে দেখো 0 0 5 5 কত ভাইয়া? 25। এক ঘর পর দশমিক আছে, তার মানে তোমার এক ঘর কি করতে হবে? কেটে দিতে হবে। এক ঘর কেটে দিলাম আমরা। তারপর দেখো 0 0 5 6 কত? 30। এই যে দেখো এখানে 0 5 2 3, তাহলে 3250 টাকা। এখানে কি অপশনে 3250 টাকা আছে? হ্যাঁ, এখানে 3250 টাকা আছে। তার মানে আমরা মাসের শুরুতে উত্তোলনটা বের করে ফেললাম। এখন আমাকে বলো, মাসের মাঝামাঝি যদি আসে পারবো না আমরা? মাসের শেষে যদি আসে আমরা পারবো না? আমাদের যদি বলে যে এখানে 2 মাস অন্তর কত হবে, 3 মাস অন্তর কত হবে, পারবো? তারপর যদি বলে সপ্তাহান্তে কত হবে, সপ্তাহের শুরুতে কত হবে, সপ্তাহের মাঝামাঝি কত হবে, বের করতে পারবো না। জাস্ট তুমি উত্তোলনের সুদটা শুরুতে বের করবা, তারপর যেই টার্ম, যেই কন্ডিশন দিব ওই অনুসারে তুমি বের করে ফেলবা, ক্যালকুলেশন করবা, ঠিক আছে। সো এটা সবাই বুঝতে পারছি? ওই অনুসারে কি করবা? ক্যালকুলেশন করে ফেলবা, দ্যাটস ইট। এইটুকুই হচ্ছে কি আমাদের দরকার। ওকে, এইটুকুই কি আমাদের দরকার। সো সবাই বুঝতে পারছি অলরেডি হচ্ছে শায়েদ, হ্যাপি আক্তার, অনেকেই আনসার করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি যেটা বললাম, বাকি দুইটা আমরা পারবো কিনা, বাকি দুইটা টার্ম আমরা পারবো কিনা বলো। ওকে, সো আমরা একটু স্পিডে যাবো আজকে। মাঝামাঝি এবং হচ্ছে শেষে তোমরা 2 মাস অন্তর এটা বের করে ফেলো, 3 মাস অন্তর, এই দুইটা বের করো। 2 মাস অন্তর হলে উত্তোলন সুদ কত হবে, 3 মাস অন্তর হলে কত হবে, এই দুইটা হচ্ছে একটু ক্যালকুলেশন করে ফেলো। তারপর হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, সো কোশ্চেন নাম্বার 84। এই কোশ্চেনটা দেখো এখানে কি আছে। এখানে কোশ্চেনটা হচ্ছে তোমার একটু ডিফারেন্স, সেটা হচ্ছে কাজের একক পদ্ধতি। কোন পদ্ধতি? কাজের একক পদ্ধতি ব্যবহার করে 31 ডিসেম্বর তারিখে পুঞ্জীবিত অবচয় নির্ণয় সূত্র কি? এখন পুঞ্জীবিত অবচয় জিনিসটা কি? আমরা পুঞ্জীবিত অবচয় এবং এটার যে বিকল্প নামটা, ধরো অবচয় সঞ্চিতি, এই অবচয় সঞ্চিতি এবং পুঞ্জীবিত অবচয়, এই জিনিসগুলো কি? আমরা প্রত্যেকেই হয়তো এই কনসেপ্টটা ক্লিয়ার যে পুঞ্জীবিত অবচয়টা হচ্ছে একাধিক বছরের অবচয় যখন একসাথে করা হয় সেটা হচ্ছে পুঞ্জীবিত অবচয়। ধরো 1 বছর, 2 বছর, 3 বছর অবচয় একসাথে করা হলে সেটা কি? পুঞ্জীবিত অবচয়, তাই না? তার মানে ভাইয়া এখানে অবশ্যই অবশ্যই আমাদের প্রথমে কি করতে হবে? অবচয় ক্যালকুলেশন করতে হবে। মেথড কি? মেথড হচ্ছে উৎপাদনের একক পদ্ধতি। আমরা জানি উৎপাদনের একক পদ্ধতিতে কি করা হয় না? ম্যাথকাল বা সময়কালকে বিবেচনা করা হয় না। তার মানে এখানে টাইমকে কনসিডার করা হবে না। তাহলে আমরা শুরুতেই
কি ক্যালকুলেশন করতে পারবো, এবং এটা বুঝতে হবে, কি বুঝতে হবে, যে তোমার আসলে আমাদের যে সূত্রটা কি ছিল। আমরা হয়তো এটা অনেক স্কিপ করছি, বাই এনি চান্স যদি ধরো কোয়েশ্চেন চলে আসে, কারণ গুচ্ছতে শর্ট সিলেবাসের বাইরে থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। যেহেতু 35টা কোয়েশ্চেন, তার মানে এটা শর্ট সিলেবাস যদি নাও থাকে মেথডটা, এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। তুমি জাস্ট মনে রাখবা সরল রৈখিক মেথড এবং উৎপাদন একক মেথড দুইটা অলমোস্ট সেম। যা সরল রৈখিকে কি করতে হয়, অবচয়যোগ্য মূল্যকে তোমার কি করতে হবে, ম্যাথকাল দ্বারা ভাগ করতে হবে। এটাই ম্যাথকাল না, এটাই হচ্ছে কাজের একক দ্বারা কি করতে হবে, গুণ করে দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ডিফারেন্স। তার মানে শুরুতে আমাদের কি করতে হবে ভাইয়া, শুরুতেই হচ্ছে আমাদের অবচয়যোগ্য মূল্যটা বের করতে হবে। এখানে দেখো 11,000 টাকা কি করা আছে, একটা ট্রাক ক্রয় করছে, কত টাকা, 11,000 টাকা। তো অবচয়যোগ্য মূল্য কি, ট্রাকের ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য থেকে আমরা কি করব, ভগ্নাবশেষ মূল্য বাদ দিব। এখানে দেওয়া আছে ভগ্নাবশেষ মূল্য কত টাকা, 1,000 টাকা। তার মানে এই 1,000 টাকা ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমার অবচয়যোগ্য মূল্য আসছে কত টাকা, 10,000 টাকা। এই অবচয়যোগ্য মূল্য কত আসছে, 10,000 টাকা। তার মানে এখানে 10,000 টাকা কোথায় আছে, গ নম্বরে। 10,000 টাকা ভাগ আনুমানিক মোট কাজের একক। তার মানে এই অবচয়যোগ্য মূল্যকে বললাম না যে অলমোস্ট হচ্ছে সরলরৈখিক মেথডের মতোই বা স্থির কিস্তি মেথডের মতোই, কি এটা সূত্রটা। তার মানে অবচয়যোগ্য মূল্যকে ভাইয়া ভাগ করতে হবে মোট কাজের একক দ্বারা, মোট কাজের একক। এবং তোমার যেহেতু বলছো পুঞ্জীবিত অবচয়, তার মানে শুরুতে আমরা 2023 সালের অবচয় বের করব, তারপর 2024 সালের অবচয় বের করব, তাহলেই কি আমাদের প্রতিষ্ঠানের পুঞ্জীবিত অবচয়টা বের হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে এই সূত্রটাই দিছে যে তোমার মূলত এখানে একটা ট্রাক ক্রয় করছে, ট্রাকের ক্রয় মূল্য দেওয়া আছে, সেখান থেকে আমরা যদি ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে দেই তাহলে কি পাবো, অবচয়যোগ্য মূল্য পাবো। সেখান থেকে আমরা কি করব, মোট কাজের একক দ্বারা ভাগ করব, এবং আমাদের চলতি হিসাবকালে কতটুকু কাজের একক আছে 23 এবং 24, 2 বছরটা বের করতে বলছে, 2 বছরটা বের করে ফেললাম। 1 বছরটা বের করব, আরেক বছরটা বের করব, তাহলে কি আমাদের পুঞ্জীবিত অবচয়টা বের হয়ে যাবে। ওকে, সো সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পারছি। এই যে হ্যাপি একটা তার অনেকগুলো ফ্রেন্ডে মেনশন দিছে, থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাপি। আর বাকি যারা আসি, যারা হচ্ছে আমরা নতুন আসি, তারা একটু বেশি বেশি রেসপন্স করি, এবং আমি হচ্ছে কতটুকু স্পিডে যাব, কি করব, ইটস টোটালি ডিপেন্ড অন ইউ। ওকে, সো তোমরা হচ্ছে অপিনিয়ন দিবে, সেভাবে আমরা ক্লাসটা আগাবো। এটা সবাই বুঝতে পারছি। তার মানে সূত্রটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য, সেটাকে হচ্ছে কি করতে হবে, মোট কাজের একক দ্বারা ভাগ করতে হবে, এবং চলতি বছরের কাজের পরিমাণ দ্বারা গুণ করতে হবে। এখানে যদি 2 বছর, তার মানে অবশ্যই আমাদেরকে 2 বছরেরটা বের করলে আমরা পুঞ্জীবিত অবচয়টা পাবো। এই সবার বলতে হবে, সবাই ক্লিয়ার। আমি কি সবাইকে বোঝাতে পারছি ভাইয়া পুরা? বলেন বলেন বলেন, আপনাদের নিয়ে হচ্ছে ক্লাস আগাবো, ঠিক আছে। এবং বেশি আমরা সময় নষ্ট না করি, আমরা ধুমসে আনসার করবো, ধুমসে, ঠিক আছে, ধুমসে আগাবো। ম্যাথ হলে কি হয়েছে, খাতায় করবা আর আনসার করবা, আর আমি তো আসি, না পারলে হচ্ছে 1বার 2বার করে রিপিট করব, প্রবলেম নাই, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনটা কি বলছে, এখানে বলছে যে উক্ত কোম্পানির সম্পত্তির উপর মুনাফার হার কত টাকা। তার মানে কোম্পানির সম্পত্তির উপর মুনাফার হার কত টাকা। আমি বলছি যে মুনাফার হার সংক্রান্ত যে কোনো ম্যাথ আসুক, তোমার সূত্র মুখস্থ করা লাগবে না, একটা সিঙ্গেল সূত্র তুমি মুখস্থ করবে না। ইভেন উৎপাদন এই যে তোমার আর্থিক বিশ্লেষণের ম্যাথ না, যে কোনো ম্যাথেই হোক, আমরা সূত্র কখনোই মুখস্থ করি না, সিকোয়েন্স দিয়ে দেয়, ওইটা জাস্ট মনে রাখতে হবে। সূত্র মুখস্থ করলে তুমি ভুলে যাবা, ইটস নর্মাল, ঠিক আছে। সো এই জন্য কী করতে হবে, মুনাফার হার সংক্রান্ত ম্যাথগুলো সলভ করলে উপরে মুনাফার নিচে যার উপরে বলবে সে, যদি 2টা থাকে, প্রারম্ভিক থাকে, সমাপনী থাকে, তাহলে গড় দ্বারা ভাগ করতে হবে। তার মানে বলছে সম্পত্তির উপর মুনাফার হার কত। তার মানে ভাইয়া উপরে হচ্ছে কি হবে, উপরে হচ্ছে মুনাফা হবে এবং নিচে হচ্ছে সম্পত্তি হবে। এখন দেখো সম্পদ কয়টা আছে, এখানে দেওয়া আছে নিট বিক্রয়, তারপরে চলতি সম্পদ, তারপরে গড় সম্পদ। সম্পদ যদি ধরো একটা দেওয়া থাকে তাহলে তো একটা, যদি 2টা দেওয়া থাকে তাহলে অলওয়েজ গড় সম্পদ দ্বারা ভাগ করবা। তার মানে নিচে হবে কি, গড় সম্পত্তি, নিচে কি হবে, গড় সম্পত্তি। যেহেতু মুনাফার হার অলওয়েজ কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। এখন দেখো মুনাফা কি দেওয়া আছে ভাইয়া পুরা, হ্যাঁ দেওয়া আছে, কত টাকা, 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা দেওয়াই আছে, আমাদের আর কোনো প্রবলেম হবে না বের করতে। 1 লাখ টাকা দেওয়া আছে, 1 লাখ টাকা আমরা ভাগ করে দিব কত দ্বারা, ভাগ করে দিব গড় সম্পদ দ্বারা, সেটাও দেওয়া আছে, কষ্ট করে বের করা লাগবে না। কত টাকা, 20 লাখ টাকা, তাই না, ইন্টু কত, 100। এটাকে 100 দ্বারা গুণ করে এখানে আরও 2টা শূন্য অ্যাড হয়ে যাবে, ভাগ করলে 5 দ্বারা 20 5 20 কত, 100, তার মানে 5%, কত হয়, 5%। ওকে, তার মানে 5% হচ্ছে তোমার এখানে কিসের উপর, উক্ত কোম্পানির সম্পত্তির উপর মুনাফার হার, উক্ত কোম্পানির সম্পত্তির উপর মুনাফার হার। দেখো আমি কোশ্চেনগুলো কীভাবে সলভ করতেছি, শুরুতেই হচ্ছে আমার শেষের অংশটুকু পড়তেছি, কারণ যদি কোশ্চেনটা বড় হয় তুমি শেষের অংশটুকু আগে পড়বা,
পরে দেখবা যে তোমাকে কি ক্যালকুলেশন করতে বলছে, ওইটা দেখবা, তারপর দেখবা তোমার কি কি টার্ম লাগতেছে, এভাবে কাজ করবা। আর বোকার মতো যদি প্রথম অংশটুকু পড়ো, দেন ধরো ওগুলো সব পড়লা, পরে দেখলা যে কি চাইছে, তারপর আবার নতুন করে সূত্র দেখলা, তারপর আবার হচ্ছে কি করলা, আবার পড়লা, তারপর অ্যাপ্লাই করলা। বাট এটা থেকে এটা বেটার না যে শর্টকাট ট্রিক্স তুমি অ্যাপ্লাই করে ফেলবা, যে শুরুতে আগে দেখো কি চাইছে, তাহলে তোমার টাইমটা কি অনেকটাই সেভ হবে, তাই না ভাইয়া পুরা? সো অলরেডি অনেকেই আনসার করছে 25%। 25% কীভাবে হয় ভাই? এখানে দেখো শূন্য কাটা 1 2 3 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, দেখো এই দুইটা আমি যদি এখানে নিয়ে আসি 60টা, তাহলে একটা শূন্য বেশি হয়, তাই না? তো ইকুয়াল যখন 100 হয়ে যাবে, 5 20 কত 100, সরাসরি করে দিবে, শেষ। ওকে, শোনো এইগুলা এই ধরনের হচ্ছে ভাগ কীভাবে করবা? এই 100কে এখানে নিয়ে আসো, দুইটা শূন্য বাইরে যায়, তার মানে দুইটা শূন্য বাড়লে আমরা কাইটা দিই শূন্য কাটা 1 2 3 4 5, এখানে 1 1 2 3 4 5 5, এখানে 20 দ্বারা 100 ভাগ করে 5 20 100, সিম্পল জিনিস, তাই না? এই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এটা হয়তো অনেকে বুঝি নাই, এটা হয়তো অনেকে কী করি নাই, বুঝি নাই। এই কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াসের আসছে, সো প্যাটার্নগুলো মনে রাখা লাগবে। এখানে গড় সম্পত্তির উপর মুনাফার হার, বিক্রয়ের উপর মুনাফার হার, ক্রয় মূল্যের উপর মুনাফার হার, যার উপরে আসুক, পারবো না? পারবো কি না? যার সূত্রটা কি উপরে মুনাফা, নিচে যার উপরে বলবে নিচে সে, দ্যাটস ইট। নিচে যার উপরে বলবে সে আর নিচে আসবে, এইটুকুই। সবাই আমাকে বলো, ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? দেখো আমি কিন্তু এই ম্যাথটা সময় নিচ্ছি বারবার, কেন সময় নিচ্ছি অনেকে বুঝতে পারতেছো না, ইভেন এই কাটাকাটিটা অনেকে পারতেছো না, এই জন্য হচ্ছে আমি সময় নিলাম। বাট আলটিমেটলি শিখতে হবে, ঠিক আছে? আলটিমেটলি কী করতে হবে? শিখতে হবে। উপর নিচ শূন্য কাটলে সুবিধা হয়। দেখো এটা হচ্ছে সিম্পল, এখানে দুইটা শূন্য এখানে নিয়ে আসো, তো এখানে শূন্যগুলো কাটলে এখান থেকে 100, এখানে 20, 20 দ্বারা ভাগ করে 5 100কে 5 20 100, ঠিক আছে? এইটুকু। এখন মনে করো আমি এভাবে করাইছি, তার মানে তোমার এভাবেই করা লাগবে, এমন কোনো বাধ্যবাধকতা আছে? নাই। তোমার কি করতে হবে? তুমি তোমার সুবিধা মতো করো ভাই, সুবিধা মতো করো, যেভাবে তোমার সুবিধা হয়। এখন সবাইকে একই প্যাটার্নে ম্যাথ সলভ করাবে? কখনোই করাবে না। ধরো আমি তোমাদের শর্টকাট ট্রিক্সে ম্যাথ শিখাই, এবং এটা যে এমনিতে স্বাভাবিক যে নিয়ম সেটাও শিখাই। এখন আমি তো চাইলে এমন হতে পারে শুধুমাত্র আমার একটা নিয়মে শিখাতে পারি শর্টকাট ট্রিক্স, ঠিক আছে? সো আমি দুইটাই শিখাই। কিন্তু এখন তুমি যেটাই হচ্ছে কমফোর্টেবল ফিল করো, যেটা দ্বারা তুমি ইজিলি হচ্ছে ম্যাথ সলভ করতে পারবা, ওইটাই তুমি অ্যাপ্লাই করবা। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 86। এখানে দেখো বলছে নিচের কোন কারণে মজুদ পণ্য আবর্তন অনুপাত কমে যায়? ভাই এগুলো হচ্ছে বিশ্লেষণমূলক কোশ্চেন বা অ্যানালাইসিসমূলক কোশ্চেন। এই বিশ্লেষণমূলক কোশ্চেনটা সলভ করতে হলে কী করতে হবে? শুরুতেই তুমি সূত্রটা লিখবা। ভাই এখান থেকে যেভাবেই সূত্র আসুক, অনেক সময় আসে না, নিচের কোন কারণে হচ্ছে রেওয়া মিলবে না, নিচের কোন কারণে ব্যাংক সমানের বিবরণী মিলবে না, হ্যাঁ, নিচের কোন কারণে এই মজুদ আবর্তন অনুপাত কমে যায়, নিচের কোন কারণে হচ্ছে আমার সম্পদের কোনো পরিবর্তন হবে না, এই টাইপের প্রচুর ম্যাথ আসে, এবং আমাদেরকে কি করতে হয়? সলভ করতে হয়, তাই না? আমাদেরকে সলভ করতে হয়। তো আলটিমেটলি এইগুলো সলভ করতে হলে তুমি শুরুতেই দেখো মজুদ পণ্য আবর্তন। তো আমরা মজুদ পণ্য আবর্তনের সূত্রটা একটু লিখি। মজুদ পণ্য আবর্তন, এই মজুদ পণ্য আবর্তন এটার সূত্রটা কি এটা আমরা একটু লিখি। দেখো মজুদ পণ্য আবর্তন হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড কি বলতো গড় মজুদ। গড় মজুদ এটা হচ্ছে কি মজুদ আবর্তন অনুপাত। তার মানে দেখো এখানে এই যে মজুদ, এই মজুদ যত বাড়বে, মানে মজুদ পণ্যটা যত বাড়বে, তোমার এই অনুপাতটা তত কি করবে? কমে যাবে। কারণ মজুদ এখানে কি আছে? ভাগ আছে। এখানে যত বাড়বে তোমার এখানে কি এটার যে রেজাল্টটা, ভাগফলটা, এখানে যে মজুদ আবর্তনটা এটা কমে যাবে। তার মানে মজুদ যত বাড়বে আমার এই আবর্তন অনুপাতটা তত হ্রাস পাচ্ছে, এখানে কমে যাবে, ঠিক আছে? তার মানে মজুদ পণ্য বৃদ্ধি পাইলে আমার কি করবে? এই মজুদ আবর্তন অনুপাতটা হ্রাস পাবে। এটুকু সবাই ধরতে পারছি? এই পয়েন্টটা সবাই ধরতে পারছি? এখন আসো, বিক্রিত পণ্যের ব্যয় যদি বাড়ে তাহলে মজুদ পণ্য বাড়বে, তাই না? এখন বিক্রিত পণ্যের ব্যয় দেখো অপশনে নাই, এটা আছে মজুদ পণ্য কমে, তার মানে এটা তো হবেই না। এখানে বিক্রিত পণ্যের ব্যয় বৃদ্ধি, এটা আছে, এটা কিন্তু দুইটা অপশনে কি গার্ড থাকতে হবে। এখন এটাই মজুদ পণ্য বৃদ্ধি পাইছে, পরেরটা আছে বিক্রয় কমে গেলে। দেখো ভাই বিক্রয় যদি কমে যায় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কী করবে? বেড়ে যাবে, ঠিক আছে?
বিক্রয় কমে গেলে কি বিক্রিত পণ্যের ব্যয় বেড়ে যাবে, তার মানে অবশ্যই কি আমার এই খ নম্বরটা কি কারেক্ট আনসার, তাই তো। মজুত পণ্য বৃদ্ধি পাইলে আমার আবর্তনটা হ্রাস পায় এবং বিক্রিত পণ্যের ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কি আমার মজুত আবর্তনটা বৃদ্ধি পাবে, এবং বিক্রিত পণ্যের ব্যয় যদি কমে যায় তাহলে মজুত আবর্তনটা কমে যাবে, ঠিক আছে। এইটুকুই হচ্ছে পয়েন্ট। এখন এইটুকুই হচ্ছে কি পয়েন্ট, তার মানে এখানে বিক্রিত পণ্যের ব্যয় বৃদ্ধি পাইলে মজুত আবর্তন বৃদ্ধি পাবে, ঠিক আছে, মজুত আবর্তন বৃদ্ধি পাবে। আয় বাড়লে ব্যয় কি করে কমে, ব্যয় কমলে আয় বাড়ে। ওকে, সো সবাই বুঝতে পারছি ভাইয়া জিএসটিতে বাংলা ইংরেজি যদি না দেয় তাহলে কি চান্স পাওয়ার সম্ভাবনা আছে। এই যে বোকামি, এই কাজ কেন করবা, তুমি কি বাংলা ইংরেজি পারবা না? আমি তোমারে বলি তুমি যদি অনেক দুর্বল হও তাহলে কি করবো জানো, মানে তুমি ধরো বাংলা ইংরেজি কিছুই পারো না, ভাই তুই 4 বছরের কোশ্চেন সলভ করে যাবে, আর কোনো কথা নাই। জাস্ট 4 বছরের কোশ্চেন সলভ করবো, ওখান থেকে 2টা 3টা কমন পড়ে যাবে, ঠিক আছে। সব তুমি কেন এই কাজ করবা যে পরীক্ষার হলে গিয়ে তুমি বাংলা ইংরেজি পুরোপুরি স্কিপই করবা, মানে এটার প্রশ্নে আসে না ভাই, এটা ইলজিক্যাল। ওকে, সো এটা বুঝতে পারছি সবাই। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন 87। এখানে বলছে অবচয় নিরূপণে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না নিচের কোন পদ্ধতিতে। আমি বলছিলাম যে আমি ফার্স্ট যেই ম্যাথগুলো সলভ করাচ্ছি এটা প্রিভিয়াস ক্লাসের স্লাইড থেকেই একটু ইজি হচ্ছে, বাট পরবর্তীতে যেই কোশ্চেনগুলো সলভ করাবো প্রত্যেকটা কোশ্চেনেই তোমাদের জন্য ফাঁক পাতা হয়েছে। আমি ঢাবির যে ম্যারাথন ক্লাস নিয়েছিলাম সেখানে যেই টাইপের কোশ্চেনগুলো ছিল অমন থাকবে, মানে তুমি মনে হবে যে হ্যাঁ এটা কারেক্ট আনসার, এবং ভুল যেখানে করবা ওইটাই জাস্ট আমি ধরাই দিব এবং তুমি কিন্তু ভুল করবা শিওর, ঠিক আছে। এই জন্য শেষ পর্যন্ত থাকতে হবে, শেষ পর্যন্ত কি করতে হবে, ক্লাস করতে হবে। এখন জাস্ট হচ্ছে শুরু হচ্ছে মাত্র, ঠিক আছে, এখন জাস্ট শুরু, ইনশাল্লাহ শেষ পর্যন্ত কী করতে হবে, থাকতে হবে, তাহলে হচ্ছে ক্লাসের আসল যেই টেস্ট, আসল যেই ফিল এটা পাবে, ঠিক আছে। আমার এখান থেকে তো কমের কথা বলা আছে। ওকে, সো এখানে বলছে অবচয় নিরূপণে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না নিচের কোন পদ্ধতিতে। আমরা জানি যে ক্রমহ্রাসমান মেথডে ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না, এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এখানে কারেক্ট আনসার দিয়ে ফেলছে অলরেডি। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, এটাই দরকার। সীমা, হাবিবা, জান্নাত, জিসান, নুরুল আলম, আমাদের ঝলক, প্রত্যেকে আনসার করতে পারছি, এ নাম্বার, থ্যাংক ইউ ভেরি মাচ, এটাই দরকার, ঠিক আছে। কিছু কিছু কোশ্চেন সহজ আসবে এবং এই সহজ কোশ্চেনগুলো ধুমসে কী করতে হবে, আনসার করতে হবে। এবং মনে রাখবা পরীক্ষায় কি আহামরি অনেক কঠিন কোশ্চেন দিবে, ব্যাপারটা কখনোই এমন না, ঠিক আছে। কারণ এখানে দেখবা যে তোমার কোশ্চেন হচ্ছে 2টা ক্যাটাগরিরই থাকবে, ওকে, 2টা ক্যাটাগরি থাকবে। সো আমাদের মনে হয় ক্যামেরায় প্রবলেম হয়ে গেছে না, ওকে, যাই হোক একটু ওয়েট করো, এখনই ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। ভাইয়া কয়টা পর্যন্ত ক্লাস হবে? বেশি সময় নিব না আমরা, 1.5 ঘন্টা বা সর্বোচ্চ হচ্ছে তোমার 2 ঘন্টা, ওকে। এবং আমি তো ভাবছি অনেক দ্রুত শেষ করতে পারবো, কারণ আমাদের স্টুডেন্টরা বস, এখন থেকে তোমাদের আমার হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনে সময় দেওয়া লাগতেছে, তা না হলে নিজেরা বুঝতে পারতেছে না। ওকে, সো অল রাইট, ওকে, আমরা আবার শুরু করতে। ভাইয়া 3 MCQ 23 মিনিট হয়ে গেছে, ওরে বাবা, এটা তো হচ্ছে হবেই, মানে কি এটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করতেছে, সমস্যা নাই। এবার আমরা কথা না বলে ধুমসে হচ্ছে কি আগাবো। পরের প্রশ্নটা, মালিকের সুনাম ব্যবসার একটি কি। সো এটা ধুমসে তোমরা আনসার করো জাস্ট 10 সেকেন্ডের মধ্যে। মালিকের সুনাম এটা ব্যবসার একটি কি, বলো। মালিকের সুনাম ব্যবসার কি, আমরা পড়ছি শেয়ার, বন্ড, তারপরে হচ্ছে কি প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থসত্ত্ব, লেখসত্ত্ব, এই সব হচ্ছে কি অস্পর্শনের সম্পদ। এবার আমাকে বলো মালিকের সুনামটা ব্যবসায়ের কি, মালিকের সুনাম এটা ব্যবসায়ের কি বলো তো দেখি। আমি একজনের আনসার নিব, দেন আমি আনসার করে দিব। সো এই কোশ্চেনগুলো তো বেশ সময় নিব না, নেন আজকে খেলা হবে খালি পড়া। ইয়েস, অ্যাডমিশন ক্যান্ডিডেট, ভাইয়ার এক্সাম ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে, 88 হচ্ছে এ নাম্বার, অস্পর্শনের সম্পদ। সো একজন লিখছো যে কোনোটাই নয়, ডি নাম্বার। ইয়েস, সো নিজেদের মধ্যে একটা যুদ্ধ লেগে গেছে, আসলে কোনটা কার্ড হবে। সো এক্স্যাক্টলি কোনটা কার্ড হবে গেস করতে পারতেছো। সো তোমাদের মধ্যে কেন কনফিউশন বুঝতেছি না। আজকে শুধু ক্যামেরায় প্রবলেম হচ্ছে, প্রবলেম হবে, এইটুকু স্যাক্রিফাইস করতে হবে। তোমাদেরকে কি পরিমাণ সার্ভিস দিয়ে যাচ্ছে, সারাদিন ক্লাস হয়েছে আজকে, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10টার মধ্যে ক্লাস, 1 মিনিট তো সে রেস্ট নেয়, তোমাদের তো রেস্ট লাগে, তাই না। সো এতটুকু স্যাক্রিফাইস করতে হবে। ওকে, সো দেখো মালিকের সুনাম, ভাই আমরা জানি যে সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থসত্ত্ব, সুনাম ধরো প্যাটেন্ট, এই যে ট্রেডমার্ক, এই জিনিসগুলো হচ্ছে আমরা প্রত্যেকে জানি যেগুলো হচ্ছে কি অস্পর্শনীয় সম্পদ, বিকজ এইগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, বাট অর্থনৈতিক মূল্য আছে,
কিন্তু এখানে খেয়াল করো, এটা কি মালিকের সুনাম, এটা কি ব্যবসায়ের সুনাম হইছে? না, এখানে লেখা আছে মালিকের সুনাম। ভাই মালিকের সুনাম এটা ওর নিজের ব্যক্তিগত, এখানে কি হচ্ছে ব্যবসায়ের আসছে? ব্যবসায়ের আসে নাই কে। তার মানে যদি ব্যবসায় সুনাম হতো তাহলে এটাকে তুমি অস্পর্শন সম্পদ ধরতে পারতা, বাট এটা যেহেতু ব্যবসায়িক সুনাম না, তার মানে অবশ্যই এটা মালিকের নিজের সুনাম। ভাই নিজের সুনাম হলে ব্যবসার কি কাজে আসবে? কোনো কাজে আসবে না। তার মানে এটা কোনো সম্পদেই না। সো এই জন্য বলতেছি যে কোশ্চেন যদি সহজ দেখো দুমসে তাড়াতাড়ি আনসার করবে, ভুল হয়ে যাবে। ভাই একটু সময় নাও, অ্যাডমিশনে যে তাড়াহুড়া করবে সেই ভুল করবে, ঠিক আছে, এবং তার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। একটু সময় নিয়ে তারপর আনসার করবা, এটা রিকোয়েস্ট থাকবে। ওকে, সো মালিকের সুনাম, মালিক এবং ব্যবসা সম্পন্ন আলাদা সত্য, তাই ডি নাম্বার সঠিক। ইয়েস মাহমুদ হাসান। ওকে, যারা যারা আমরা ভুল করছি তারা হচ্ছে কারেকশন করে নেই, এটা যাতে কোনোভাবেই ভুল না করি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে হচ্ছে কারেক্ট আনসার দিতে পারছি। পরেরটা, শেয়ার অধিহার কি? এখানে আমরা দুইটা জিনিস ক্লিয়ার করব। একটা হচ্ছে শেয়ার অধিহার, অধিহারের আরেকটা নাম হচ্ছে কি বলতো? এই অধিহারের আরেকটা নাম হচ্ছে প্রিমিয়াম। অধিহারের আরেকটা নাম হচ্ছে কি ভাইয়া? প্রিমিয়াম। তার মানে শেয়ার অধিহার বা প্রিমিয়াম। আরেকটা হচ্ছে শেয়ার অবহার অথবা ভাট্টা। শেয়ার অবহার অথবা কি বলতো? শেয়ার অবহার অথবা ভাট্টা। আমরা দুইটাই জানবো। শেয়ার প্রিমিয়ামটা হচ্ছে মূলধন জাতীয় একটা আয়, অথবা আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি। ওকে, এবার চলে আসে শেয়ার অবহারে। শেয়ার অবহার কি ভাই? শেয়ার অবহার বা ভাট্টা কি তাহলে? শেয়ার অবহার বা ভাট্টা বা ঋণপত্রের ভাট্টা, এটা হচ্ছে মূলত একটা মূলধন জাতীয় ক্ষতি। এবং তোমরা প্রত্যেকে জানো যে শেয়ার অবহার বা ভাট্টা, এই শেয়ার অবহার বা ভাট্টা এটা হচ্ছে মূলত একটা ভুয়া সম্পদ, একটা মিথ্যা সম্পদ, একটা অলিক সম্পদ, ঠিক আছে। এবং এটা দেখানো হয় আর্থিক অবস্থার বিভিন্ন সম্পত্তি পাশে অসমৃদ্ধ ব্যয় নামক শিরোনামে। আর হচ্ছে শেয়ার অধিহার বা প্রিমিয়াম, এটা হচ্ছে মূলত একটা মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, এটা দেখানো হয় আর্থিক অবস্থার বিবরণী দায় পাশে কি মূলধন এবং সঞ্চিত নামক হেডলাইনে বা শিরোনামে। আমরা এখানে যে টার্মগুলো ক্লিয়ার করলাম, আশা করি এখান থেকে 1 মার্ক কমন থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো এখানে যা যা আমি হচ্ছে সামারাইজ করলাম, প্রত্যেকটা পয়েন্ট মাথায় একটু সেভ করে রাখেন প্রত্যেকেই, এটা হচ্ছে রিকোয়েস্ট থাকবে। ওকে, এটা হচ্ছে রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকেই মাথায় একটু সেভ করে রাখো। এখানে আমি সবগুলো লিখে দিলাম না, বাট যতটুকু আলোচনা করলাম আই হোপ এতটুকুতে তোমার একদম পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, এবং এখান থেকে 1 মার্ক থাকার পসিবিলিটি একদম অনেক বেশি, ঠিক আছে। ওকে, আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। অ্যান্ড কোশ্চেন নাম্বার 90। এখানে দেখো, এখানে আবার চলে আসছে একটা, সেটা হচ্ছে এই ক্ষেত্রে মেশিন হিসাবে কত টাকা ডেবিট করতে হবে। তার মানে মেশিন হিসাবে তোমার কত টাকা ডেবিট করতে হবে। ওকে, সো আমরা জানি যে মুনাফা জাতীয় ব্যয়গুলো অনেক সময় মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিখতে হয়। কি তারে কেমন একটু পর জায়গা 1 মিনিট পর। হোয়াট ইজ দিস? লাগাই দাও। ওকে, সো কোশ্চেন যত দেখা যাচ্ছে তোমরা আনসার করো। তার মানে একটা মুনাফা জাতীয় ব্যয়, বন্ধ করে দেন অন করো। আর রাভিন ভাইকে একটু ইনফর্ম করো না। হ্যাঁ, রাভিন ভাইকে বলো যে ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছে বারবার। হ্যাঁ, এখন আস। তার মানে ভাইয়া একটা স্থায়ী সম্পদ, এই স্থায়ী সম্পদটা ব্যবহার উপযোগী করতে এটার সাথে যদি আনুষঙ্গিক কোনো খরচ থাকে এক্সট্রা, যেমন এটা থাকতেই পারে। যেমন আমি একটা ধরো বড় একটা টেলিভিশন কিনে নিয়ে আসলাম বাসায় টিভি দেখার জন্য, খেলা দেখার জন্য। এখন নিয়ে আসার পর কি করলাম, এখানে মনে করো হচ্ছে এটার আনতে একটা খরচ হবে, পরিবহন খরচ, তারে আবার গেছে। ওকে, তাহলে এটা কত হতে পারে ভাইয়া? এখানে আছে মেশিনের ক্রয় মূল্য 80,000 টাকা, পরিবহন খরচ 1500 টাকা, স্থাপন ব্যয় আছে 3000 টাকা। তার মানে 80, 3000, 83,000, 84,500 টাকা। এখন আসেন বার্ষিক লাইসেন্স ফি। ভাইয়া এই বার্ষিক লাইসেন্স ফিটা হচ্ছে একটা পৌনঃপুনিক ব্যয়। তার মানে এই পৌনঃপুনিক ব্যয়টা এটা তোমার কি করবে না, স্থায়ী সম্পদ হিসেবে আসবে না, কারণ এটা কি আমার স্থায়ী সম্পদের সাথে সম্পৃক্ত না, এটা মনে রাখবা, ঠিক আছে। সো যারা 84,500 টাকা আনসার করছো, অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বেস্ট অফ লাক, ঠিক আছে। কেমন একটু পরপরই জায়গা 2 মিনিট পর। জাস্ট একটু ওয়েট করো। সো সবাই বুঝতে পারছি কি না? ঠিক আছে, এখনই হচ্ছে ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। আমরা পরবর্তী কোশ্চেনে যাব। এখন
তোমরা যারা ঢাকায় সেন্টার দিছো তাদেরকে একটু বলে রাখি, একটা মানে ঘটনা শেয়ার করি। যেদিন লং মার্চ টু গাজা হলো সেদিন হচ্ছে দুইটা পরীক্ষা ছিল, একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিকালে একটা পরীক্ষা ছিল কৃষিগুচ্ছের। ঠিক আছে, এখন আসি ওই দিন যেই রাস্তা যে জ্যাম থাকবে এটা কিন্তু আগে থেকেই হচ্ছে অনেকে জানে এবং অনেকে হয়তো জানে না। এই জন্য যেটা হয়েছে, পরীক্ষা শুরু হওয়ার পর অনেক স্টুডেন্ট মানে আসার পর ধরো গাড়ি তো চলেই না রাস্তায়, তখন কি করবে, তখন হেঁটে আসা লাগছে। এখন ধরো তুমি একটা অনুমান করছো যে তোমার আসতে বাসা থেকে 2 ঘন্টা লাগবে। কেন ভাই, তুমি এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায় পার্টিসিপেট করবা, তুমি 2 ঘন্টা সময় মানে হাতে নিয়ে অ্যাটলিস্ট বের হও। তুমি একদম টাইম টু টাইম বের হবা, এটা তো মানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারে রাস্তায়, তাই না? এই জন্য রিকোয়েস্ট করবো তোমরা অ্যাটলিস্ট আগে চলে আসবা। যারা অনেক দূরের আসি, অনেকে আমাকে ইনফর্ম করলো যে ভাই থাকা যাবে কিনা, চলে আসবা, হলে থাকতে পারবা। এরকম আছে যেমন যারা ঢাকায় পরীক্ষা দিবা, তা আগে চলে আসবা যাতে কোনো ধরনের ঝামেলা ফেস করা না লাগে। ঠিক আছে, এটা কিন্তু প্রায় ঘটে এবং অনেকের পরীক্ষা মিস হয়ে যায়। আর তুমি যদি দৌড়াদৌড়ি করো, তাড়াহুড়ো করো, তাহলে পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। ওকে, সো বুঝতে পারছি। ওকে, সো এটা সবাই আনসার করে ফেলছে অলরেডি। ক্যামেরা চলে গেছে এর মধ্যে, গ্রেট। পরে আমরা দেখবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সো এখন এই টাইপের ম্যাথ আর হচ্ছে আমার করে দেওয়া লাগবে না, তোমরা অলরেডি বস হয়ে গেছো, তাই না? এবং বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমরা অনেক 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 ম্যাথ সলভ করছি। শুধু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় না, আমরা আজকে পণ্যের ক্রয় বিক্রয়ের সাথে একটু কম ম্যাথ সলভ করবো, বাট তারপরেও একটা ম্যাথ চলে আসছে। সো তোমাদের লাগ ভালো আছে, হোপফুলি এখান থেকে দেখবা ঘুরে ফিরে কোয়েশ্চেন চলে আসবে সব কমন। ঠিক আছে, এটাই করতে হবে। ওকে, সো আমরা দেখবো এবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা হচ্ছে বেসিক, এবং আমরা শিখছিলাম যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে দুইটা সূত্র, মানে একটা জোড়া থাকতে হবে। ঠিক আছে, একটা জোড়া থাকতে হবে, আর যদি জোড়া না থাকে সেক্ষেত্রে আমরা ওটাকে নিতে পারবো না, এটা সবাই জানো। প্রারম্ভিক মজুত পণ্য আছে, তো প্রারম্ভিক মজুত পণ্যের সাথে সম্পর্ক কার বলো তো? কৃতপণ্যের ব্যয়ের। তার মানে ধরো জামাই বউ এরকম, তাই না? যেমন হচ্ছে আমরা তো মুভিতে দেখি যে হচ্ছে কি থাকে, নায়ক নায়িকা থাকে, তো একজনের সাথে আরেকজনের কি থাকে, মিল থাকে না? তো মনে করি এরকম একটা জোড়া। ওকে, সো একজন না থাকলে আমরা আরেকজনকে নিব, অল্টারনেটিভ। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আছে বাট কৃতপণ্যের ব্যয় নেই, তার সঙ্গী নাই, কম্পিনিয়ন নাই। ঠিক আছে, তাহলে আমরা চলে যাব পরবর্তীতে। দেখো সমাপনী মজুত পণ্য, বিকৃত পণ্যের ব্যয়, তাদের মধ্যে ধরো ভালো একটা সম্পর্ক আছে, ধরো একটা এরকম আছে, লাভ আছে। ঠিক আছে, এই দুজনের মধ্যে, তো আমরা এই দুজনকে নিয়ে নিতে পারি। ওকে, সো এইভাবে হচ্ছে এগুলো অ্যাপ্লাই করবো। সো খুবই সিম্পল, 20,000 আর 45,000, 65,000 টাকা। এখন দেখো এই ম্যাটটা থেকে আমরা কি কি বের করতে পারবো, এই ম্যাটটা থেকে আমরা অনেক কিছু বের করতে পারবো, তাই না? কেমন? আমরা হচ্ছে এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো কিভাবে? দেখো এখানে 65,000 টাকা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে পাবা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখান থেকে প্রারম্ভিক মজুত পণ্য বাদ দিলে কত আছে? 25,000। প্রারম্ভিক মজুত পণ্য যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আবার কি আসবে? 40,000 টাকা। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ক্রয় বা কৃতপণ্যের ব্যয়, ক্রয় বা কৃতপণ্যের ব্যয়। তো এখানে আমরা বের করে ফেললাম ক্রয় বা কৃতপণ্যের ব্যয়, প্রারম্ভিকটাই আমি। ও গ্রেট। এই সময় হচ্ছে জোড়া খুঁজতে এসো না, ঠিক আছে? আগে হচ্ছে পরীক্ষা দাও, দেন হচ্ছে জোড়া এমনিতে হয়ে যাবে। ওকে, এখন যদি হচ্ছে খুঁজতে আসো তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে না। এখন তো তার টেনশন হচ্ছে মন মানে এদিক সেদিক চলে যাবে, বুঝতে পারছো? এখন আর খোঁজা লাগবে না, এখন ওই প্রারম্ভিক মজুত পণ্যের মতোই থাকো, এটাই বেস্ট। এবং এই প্রারম্ভিক মজুত পণ্যের মতো থাকলে তুমি চান্স পেয়ে যাবে, ঠিক আছে? আর পাবলিকান হলে এমনিতে জোড়া হয়ে যাবে। ওকে ওকে, যাই হোক, আমরা হচ্ছে বুঝতে পারছি কি না, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? ওকে, সো আমি এটাই চাইছি যে অবশ্যই দেখো এই ম্যাথটা ধারা আমরা কি করলাম, বিকৃত পণ্যের ব্যয় বের করতে পারবো। আমরা এই ম্যাথ ধারা কি করতে পারবো? প্রারম্ভিক মজুত পণ্য বের করতে পারবো, ক্রয় বের করতে পারবো, আমরা বের করতে পারবো এখান থেকে সমাপনী মজুতটা। সে একটা ধারা আমি সবগুলো শেখাই দিলাম। ওকে, সো আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনে, এবং কোশ্চেন নাম্বার 92 এটা বলছে হচ্ছে কি অনুপাত? ও আচ্ছা, এটা হচ্ছে নতুন অনুপাত। এই নতুন অনুপাতটা খুব কম সময়ের মধ্যে তুমি হচ্ছে কি করতে পারবা, খুব কম সময়ের মধ্যে সলভ করতে পারবা। এখন আসি, এই যে এটা হচ্ছে সবাই পারো, এটা আমি হচ্ছে দিব না তোমাদের সলভ করতে। আমি যেটা সলভ করতে দিব সেটা হচ্ছে ধরো দেখি 75 দিলে 37.5, এটা মিলে তো তোমার জন্য কষ্ট হবে। তার মানে ধরো এটাই আমরা এখানে 20 নাই মনে করো, এখানে হচ্ছে আমাদের গকে ভবিষ্যতে মুনাফার 1/5 অর্থাৎ 5/1 অংশ মুনাফার অংশ দিতে কারবার যোগদান করে, তাহলে নতুন অনুপাত কত হবে? ধরো 20% এখানে নাই, 1/5 আছে। এবার হচ্ছে তোমরা ক্যালকুলেশন করো। সো আমি একটু দেখতে চাই যে এটা সবাই পারি কিনা। ওকে, সো গট ইট, থ্যাংক ইউ ভেরি মাচ, এটাই দরকার।
মন খারাপ কি হয়েছে? ক্লাস শেষ করে কথা বলবো না, আজকে এখানে থাকবো। ওকে, সো এটা সবাই সি নাম্বার আনসার করছো। এবার যদি ভুল হয় তাহলে কিন্তু সবগুলোর মাইট দিব, ঠিক আছে? ডিজিটাল পানিশমেন্ট দিব। কেন দিব? কারণ এটা ভুল করার জিনিস নয়। মোনালিসা বলছো এই সময় এসে যদি এই টাইপের কোয়েশ্চেন করো। আচ্ছা যাই হোক, বিকৃত পণ্যের ব্যয় আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কি একই, তাই না? না, একই না। বিকৃত পণ্যের ব্যয়টা হচ্ছে যেই পণ্যগুলো তোমার বিক্রয়ের উপযোগী বা বিক্রয়ের উপযোগী হয়ে গেছে, সেখান থেকে বছর শেষে যেই মজুত পণ্য আছে, তোমার প্রতিষ্ঠানে বছর শেষে যে মজুত পণ্যগুলো ছিল, অবিকৃত ছিল, এইগুলো বাদ দেওয়ার পর যেটা আসবে সেটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। আর সমাপনী মজুত পণ্যের বাদ দেওয়ার আগে যে অংশটুকু ছিল সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, ঠিক আছে? এই দুইটার অনেক ডিফারেন্স আছে, এই দুইটার ডিফারেন্স কিন্তু অনেক বেশি। ওকে, সো মেরা জয়েন করছে, এত লেট করে কেন? হ্যাঁ, ওকে, তার মানে 2-1 অনেকে আনসার করে ফেলছো, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝতে পারছো 1/5 মানে হচ্ছে কি? 1/5 মানে হচ্ছে 20%। তাহলে সি পাচ্ছে 20%, আমাদের টোটাল মুনাফা কত পার্সেন্ট? 100%। 100 থেকে আমি সিকে 20 বাদ দিয়ে দিলাম, বাকি থাকে কত দেখো? বাকি থাকে 80। এই 80 কে পাবে? ক পাবে আর খ পাবে। তার মানে এখানে খ সমান পাচ্ছে 40-40, গ কত পাবে? 20। তার মানে 4-4-2। ওকে, তার মানে কত হয়? 2-2-1। এটাই হচ্ছে কি আমাদের নতুন অনুপাত। ক্লিয়ার? তার মানে 2-2-1 এটাই হচ্ছে কি আমাদের নতুন অনুপাত। এটাই হচ্ছে কি আমাদের নতুন অনুপাত। ভাই 5+1 যা 20% তো তাই, তাহলে একই হলো ভাই। হ্যাঁ, আমি হচ্ছে এটা আরও চেঞ্জ করে দিতে পারতাম, বাট তুমি হচ্ছে মিলাতে পারবা না, পয়েন্ট দশমিকে চলে আসবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে এটা চেঞ্জ করি নাই। জাস্ট মেথডটা তোমরা যদি পারো তাহলে হবে। পরের প্রশ্নটা, সো এটা আমরা শুরুতেই সলভ করে আসছি এবং তুমি জাস্ট একবার করে ট্রাই করলে বের করতে পারবা। তবে এটা আমি একটু ডিফারেন্স টাইপের এখানেও দিব। সেটা হচ্ছে এখানে বলছে প্রত্যেক মাসের শেষে এত টাকা করে উত্তোলন করে, আর আমি দিব প্রত্যেক 2 মাস অন্তর সে কি করে? 2 মাস অন্তর সে হচ্ছে 10,000 টাকা করে উত্তোলন করে। তাহলে উত্তোলনের সুদের পরিমাণ কত হবে এটা ক্যালকুলেশন করো। এটা হচ্ছে প্রত্যেকেই ক্যালকুলেশন করবা। তার মানে এখানে বলছে যে একজন অংশীদার প্রত্যেক 2 মাস অন্তর 10,000 টাকা করে উত্তোলন করে, প্রত্যেক 2 মাস অন্তর 10,000 টাকা করে উত্তোলন করে। তাহলে উত্তোলনের সুদের পরিমাণটা কত হবে এটা তোমরা ক্যালকুলেশন করবা, ঠিক আছে? এটা তোমরা হচ্ছে কি করবা? ক্যালকুলেশন করবা। তোমরা অনেকে হচ্ছে ভাবতে পারো 1250 টাকা অনেকে সলভ করছো। সো অলরেডি হচ্ছে সোহান সলভ করছো, শায়দ সলভ করছো, 1250 হবে ভাইয়া। আর একজন হচ্ছে 13 নম্বর এই নাম্বারে ট্রান্সফার করছো 2750 টাকা। যদি শেষ হয় তাহলে 2750 টাকা, এক্স্যাক্টলি কারেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। 2 মাস অন্তর হলে হচ্ছে রিয়াদ বলছে 1250 টাকা, আমাদের আরিয়ান ফরহাদ বলছে 1250, রাজীব সেম ক নাম্বারটা আনসার করছো। যাই হোক, তোমরা শেষে আনসার করছো। ওকে, সো আমরা একটু দেখি তাহলে কত হয়। এখানে যদি হচ্ছে 2 মাস অন্তর বলে আমাদের 10,000 টাকার 5% কত হয়? এই 10,000 টাকার 5% হচ্ছে মূলত আমাদের হচ্ছে 500 টাকা। এখানে 500 টাকা বলছে কি? বলছে 2 মাস অন্তর। 2 মাস অন্তর হলে কি করতে হবে? 2.5 দ্বারা গুণ করতে হবে। এটা তো সবাই জানি, যারা না জানি তাদেরকে একটু বলি। বলছে 2 মাস অন্তর, তার মানে 6 দুগুণে 12, অন্তর যেতে বলছে 1 দ্বারা বিয়োগ করবা, 2 দ্বারা ভাগ করে দিবা, কারণ উত্তোলন সবসময় 6 মাসের হয়। তাহলে দেখো 5 2 দ্বারা ভাগ করলে 2.5, এভাবেই ক্যালকুলেশন করতে হয়। এটা জানা লাগবে না, জাস্ট মুখস্থ করলে হয়ে যায়। 2.5 দ্বারা কী করবা? গুণ করবা। দেখো 0 0 5 5 কত ভাই? 25, একবার পর দশমিক কেটে দিলাম, 0 0 5 দুগুণে কত? 10, তার মানে 1250 টাকা। এই 1250 টাকা যদি 2 মাস অন্তর করে তাহলে কি 1250 টাকা আসে? কত আসছে? 1250 টাকা। ক্লিয়ার? গট ইট মাই ডিয়ার স্টুডেন্টস? গট ইট? সো দেখো এইটুকু এক্সচেঞ্জ করে তোমার কোশ্চেনটা আসতেই পারে ভাই। তোমার ডিরেক্টলি কি কোশ্চেন দিবে কখনো? দিবে? ঠিক আছে, অনেক কোশ্চেন ডিরেক্টলি চলে আসে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসে। বাট তোমাকে এভাবে অল্টারনেটিভ নিয়মগুলো শিখতে হবে, ম্যাথ কিছু প্র্যাকটিস করতে হবে। কারণ তোমার ধরে নিতে হবে যদি কোশ্চেন কঠিন হয়, কোশ্চেন যদি সব পরিবর্তন করেও দেয়, তারপর যখন তুমি পরীক্ষার হলে গিয়ে একদম কনফিডেন্স নিয়ে আনসার করতে পারো।
যেটা এখন করছো। এখন ভুল করলে আমি সলভ করে দিচ্ছি, এখানে ভুল করার কোনো প্রবলেম নাই, বাট এই ভুলটা যাতে পরীক্ষার হলে গিয়ে না হয়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই আনসার করতে পারছি। এটাই দরকার ভাই, এই কনফিডেন্সটাই দরকার। এখন এই ম্যাথটা চেঞ্জ করে দিয়েছে, এই ম্যাথটা হুবহু কমন পড়ে নাই, তুমি যদি আগেই ভয় পাও যে এই ম্যাথ আমি সলভ করতে পারবো না, তাহলে তুমি পারবা না। বাট কী করতে হবে, শুরু করতে হবে, চেষ্টা করতে হবে যে আমি পারবো, আমি সব নিয়ম পারি। এই কনফিডেন্সটা নিজের মধ্যে কী করতে হবে, গ্রো করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই পারছি। ওকে, তার মানে উত্তরণ থেকে কোশ্চেন আসলে আমাদের কেউ আটকাতে পারবে না। এবার আমরা যেটা করব, এখানে হচ্ছে মূলত লাভের পরিমাণ কত টাকা এটা বের করতে বলছে। তো মেইনলি আমরা লাভ কিভাবে বের করব, নিটাই দেওয়া আছে, এই নিটাই থেকে আমাদের হচ্ছে কোনো খরচ টরচ কিছু নাই, তার মানে এটাই হচ্ছে কি বন্টনকৃত মুনাফা। জাস্ট আমি বন্টন করে দিব, স্টার্ট করো। ঠিক আছে, নিজেরা চেষ্টা করো, কারণ এখানে কোনো ঝামেলা নাই ভাই। নিট মুনাফাটা কি তোমার বন্টনকৃত মুনাফা ধরে নিতে হবে। জাস্ট তুমি কি করবা, চুক্তি করা আছে এখানে 5:3:2 এই রেশিওতে তারা কি করবে, মুনাফা বন্টন করবে, ডিস্ট্রিবিউট করবে। তার মানে এই রেশিওতে তুমি বন্টন করে দাও, দ্যাটস ইট, কোনো প্রবলেম নাই। আর যদি চুক্তি না করতো সমান হারে তিনজনে পেয়ে যেত, চুক্তি না করলে সমান হারে কি করতো, তিনজনে পেয়ে যেত। বাট যেহেতু চুক্তি করছে তার মানে কোনো প্রবলেম নাই। 3 মাস হলে 1.5 দ্বারা গুণ করবা, তার মানে এখানে 60,000 টাকা আছে এবং তুমি অনুপাতগুলো যোগ করো, 5 আর 3 8, 8 আর 2 কত 10, তার মানে ভাইয়া 10। এখানে বলছে গ এরটা শুধু গ কত 2, 10-এর কত 2, এখানে 6,000 আসে, তার মানে 6 এখানে কত 12,000 টাকা। সিম্পল, বাকি দুইটাও নিজের একটু বের করে ফেলো, বাকি দুইটা একটু নিজের একটু বের করে ফেলো, দ্যাটস ইট। বাকি দুইটা একটু নিজেরা বের করে ফেলো, তাহলে হচ্ছে মুনাফা যখন বন্টন করতে বলবে, মানে যারটাই চাক তিনজনের মধ্যে তুমি ইজিলি ক্যালকুলেশন করতে পারবা। যদি কন্ট্যাক্ট করা না থাকে তাহলে তুমি সমান হারে মুনাফাটা বন্টন করে ফেলবা, দ্যাটস ইট। ওকে, তার মানে আমাদের অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ থেকে যদি হচ্ছে মুনাফা বন্টন সংক্রান্ত ম্যাথ এবং হচ্ছে শুধুমাত্র মুনাফা এবং হচ্ছে উত্তোলন থেকে ম্যাথ, ঋণের সুদ থেকে ম্যাথ, সব টাইপের ম্যাথ ইনশাল্লাহ আমরা সলভ করতে পারবো, যেভাবেই আসুক। ঠিক আছে, পারবো কি না, যেভাবে আসুক পারবো কি না বলো। ওকে, সো আমরা চলে যাচ্ছি, লেটস মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন। আর কোশ্চেন নাম্বার 96, এখানে বলছে নতুন মুনাফা বন্টন অনুপাত কত টাকা। ইয়েস, সো নতুন মুনাফা বন্টন অনুপাত কত টাকা, সো এই টাইপের প্রশ্ন আমার মনে হয় না, সলভ করো এটা। সো তোমরা নিজেরাই পারবা, আমার মনে হয় না যে এটা হচ্ছে তোমাদের আর সলভ করে দেওয়া লাগবে, বিকজ নতুন মুনাফার অনুপাত আমরা অলরেডি অনেক অনেক বেশি সলভ করছি। বাট এই কোশ্চেনটা একটু ডিফারেন্স, কেমন ডিফারেন্স দেখো, এখানে বলছে 25%, তার মানে এমন কোশ্চেন তো আমরা কখনোই দেখি নাই। সে একটা ভয় কাজ করতেই পারে, বাট আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এটা হচ্ছে তুমি চাইলেই কী করতে পারবা, ইজিলি সলভ করতে পারবা, বিকজ মেথডটা এর আগেও আমি এই টাইপের একটা ম্যাথ সলভ করে দিয়েছি, তবে এটা একটু ভিন্ন ক্যাটাগরির ছিল। ঠিক আছে, সো দেখতে চাই যে কে কে কার্ড আনসার দিতে পারো, তোমরা একটু ট্রাই করো, দেন আমি হচ্ছে সলভ করে দিব। অলরেডি অনেকে আনসার করে ফেলছো, 96-তে হচ্ছে বি নাম্বার, শাহিদ আনসার করছে, রিয়াদ আনসার করছে, আয়শা, জাহিদ, ওকে গ্রেট। সো রিয়াদ অলরেডি প্রত্যেকে আনসার করছো সি নাম্বারটা। ওকে, দেখা যাক কোনটা হয়। এখন দেখো এখানে 5:2 পুরাতন অনুপাত, পুরাতন অনুপাত কত আছে 5:2 এবং 25% কাকে দিবে, দিবে হচ্ছে গকে। তার মানে ভাইয়া 25% মানে হচ্ছে 1/4। এখন 1/4 4 ভাগের 1 ভাগ দিবে কাকে, 1 ভাগ দিবে গকে, 3 ভাগ কে পাচ্ছে, ক আর খ পাচ্ছে। তাহলে আমরা এটা কি করব, বিয়োগ ফল, 4 থেকে 1 গেলে থাকে কত 3, এটার সাথে গুণ করে দাও, দেখো 3 5 কত হয় 15 এবং 3 3 কত হয় 9। তারপর আমরা দেখব, সরি এখানে কত হয়েছে 3, হ্যাঁ 3 দুগুণে 6, সরি 3 দুগুণে 6, তার মানে 3 দুগুণে 6। এখন আমরা এটার কি করব, যোগ করব, 5 আর 2 কত হয় 7, 7কে গুণ করে দাও কত সাথে, 1-এর সাথে, 7-এর 7, তার মানে 15 6 7, 15 6 7, এটা হচ্ছে আমাদের নতুন অনুপাত। ক্লিয়ার, গট ইট মাই ডিয়ার স্টুডেন্টস, গট ইট। হ্যাঁ, অনেক বেশি এক্সাইটেড এবং বেশি যদি হচ্ছে দেখো যে কমন পড়ে গেছে, তখন অনেক বেশি এক্সাইটেড হলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো এটা কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে। ওকে, সো আমরা দেখব পরবর্তী কোশ্চেনটা। এখানে
এটা হচ্ছে কি এ এবং বি এর ত্যাগ অনুপাত। এখন মনে হতে পারে যে ভাইয়া ত্যাগ অনুপাত এটা আসলে তো অনেক কঠিন, এটা আমরা কীভাবে সলভ করব। দেখো ত্যাগ অনুপাত এটার আমার মেন সূত্র কি বলতো, মেন সূত্র হচ্ছে আমাদের পুরাতন থেকে নতুন অনুপাতটা কি করতে হবে, বাদ দিতে হবে। অর্থাৎ পুরাতন অনুপাত থেকে নতুন অনুপাত কি করতে হবে, নতুন অনুপাতটা বাদ দিতে হবে। এটা হচ্ছে মেন সূত্র। বাট তোমাদের শর্টকাট ট্রিক্স আমি শেখাইছি, এবং এই টাইপের ম্যাথ যদি তুমি এই সূত্রে অ্যাপ্লাই করে করতে যাও 5 মিনিট লাগবে ভাই, 5 মিনিট। কত মিনিট বলো তো, 5 মিনিট লাগবে, 5 মিনিট, ঠিক আছে। সো 5 মিনিট যদি লাগে তাহলে আরও 5টা এমসিকিউ তোমার কি ভুল হয়ে যাবে। ওকে, সো এই জন্য এটা করা যাবে না। আমরা শর্টকাট ট্রিক্সে শিখছিলাম কি, শিখছি ছোটোটা থেকে, ছোটো অনুপাত থেকে জাস্ট বড় অনুপাত বাদ দিব। তার মানে তুমি যদি বোকাও হও, নাও বুঝো, তাহলে কি এই যে ছোট বড় এটা কিন্তু সহজে তুমি আইডেন্টিফাই করতে পারবা। এটা নিয়ে কোনো টেনশন থাকবে না এবং কোনো ঝামেলা হবে না। এখন ছোটো থেকে জাস্ট বড়টা কী করবা, বাদ দিবা। কিভাবে দিবা, এখানে দেখো এখানে 4:5, এখানে আছে কত 2, 3, 1। তার মানে ছোটো কোনটা, এই যে 4 আর 5, 4 আর 5 কত হয় বলো তো 9। তার মানে 9-এর 4 হচ্ছে ক এবং 9-এর 5 হচ্ছে কি খ, মানে এ আর বি। আর এখানে দেখো 2 আর 3, 5, 5 আর 1 কত 6, 6-এর 2, তারপর 6-এর 3, তারপরে কত আছে 6-এর 1, এই তিনটা, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে দেখবো যে কে চলে গেছে, সি নতুন অংশীদার হিসাবে যোগদান করলো এবং নতুন অনুপাত হলো 2, 3, 1। এ বি এর ত্যাগ অনুপাত কত, তার মানে এখানে এ থেকে আমরা কি করব, বিটা জাস্ট বাদ দিব। 2, 1 সবাই আনসার করছো, 2, 1 এ নাম্বার, 2, 1 ফাহিম আনসার করছো, হ্যাপি একটা আনসার করছো। ওকে, তাহলে আমরা দেখি এখানে কত আছে 9-এর 4, তার মানে 9-এর 4 হচ্ছে ক, ক থেকে আমরা ক বাদ দিব, কত আছে 6-এর 2 রেশিও। 9-এর কত আছে এখানে 9-এর 5, হ্যাঁ 9-এর 5 থেকে আমরা বাদ দিব কত এখানে 6-এর 3। এখন দেখো আমরা জাস্ট কি করতে পারি, আমরা এখানে শুধুমাত্র এইটুকু চেঞ্জ করব যে 4, 6 কত ভাইয়া, 4, 6 24, 9 দুগুণে কত 18, 5, 6 কত ভাই 30, 3, 9 27। তার মানে দেখো এখানে 24 থেকে 18 বাদ দিলে কত হয় 6, এখানে কত হয় 3। তার মানে আরও ছোটো করা যায়, এটা 2:1। তার মানে আমরা ত্যাগ অনুপাত পেয়ে গেলাম 2:1। একইভাবে তোমরা লাভ অনুপাতটাও বের করবা, ত্যাগ অনুপাতের মতো সেমভাবেই তোমরা কি করবা, লাভ অনুপাতটা বের করবা। এখানে কোনো ডাউট নাই, জাস্ট একই প্যাটার্নে জাস্ট কী করতে হবে, তোমাকে সলভ করতে হবে, দ্যাটস ইট, এইটুকুই। সো এই কোশ্চেনটা কারো কোনো প্রবলেম আছে যদি থাকে আমাকে বলতে পারো, এটা ক্লিয়ার করে দিব। এই টাইপের কোশ্চেনগুলা খুবই কঠিন। আর আপনার এক্সাম কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ওকে, যাই হোক, এটা কারো কোনো প্রবলেম থাকলে বলো। এই যে আমাদের ঝলক, ঝলক এক ঝলকে হচ্ছে আমি একটু কি করব, এটাকে একটু সলভ করে দিব, ঠিক আছে, জাস্ট একটা ঝলক। ওকে, শুরু করা যাক। আমরা বলছিলাম ত্যাগ অনুপাতের মেন সূত্র হচ্ছে পুরাতন থেকে নতুনটা বাদ দিতে হবে। বাট এটা অ্যাপ্লাই না করে তুমি পুরাতন কোনটা নতুন কোনটা একটু কনফিউশন বা ঝামেলায় পড়ে যাবা। এই জন্য কী করতে হবে, জাস্ট ছোটোর থেকে বড়টা বাদ দিবা, ছোটো থেকে বড়টা। এখন ছোটো কথা আছে দেখো 4 আর 5, আমি ভগ্নাংশ নিয়ে আসলাম, 4 আর 5 কত 9, 9-এর 4, 9-এর 5 ক খ। আর এখানে কত 2, 3, 5, 6, তার মানে 6-এর 2 ক, 6-এর 3 খ, 6-এর 1। এখন দেখো ছোটোটা থেকে ছোটোটা বাদ দিব, তার মানে কি এখানে দেখো ছোটো অনুপাত থেকে বড় অনুপাতটা বাদ দিব। এখানে ক কত 9-এর 4, এখানে ক কত 6-এর 2, তার মানে ক থেকে ক, এখানে দেওয়া এ, তার মানে এ থেকে এ বাদ দিলাম। আবার বি থেকে বি বাদ দিলাম, মানে ছোটোটার এ থেকে বড়টার এ বাদ দিলাম, ছোটোটার বি থেকে বড়টার বি বাদ দিলাম। এবার আমরা আর আর এ গুণ করছি, কি গুণ, আর আর ই গুণ, কি গুণ, আর আর ই গুণ। এখন বলতে পারো আর আর ই গুণ আবার কি ভাই, এই যে দেখো 4, 6, 24, এই যে আর আর ই গুণ 4, 6, 24, 3, 9 দুগুণে 18, দেখো 5, 6, 30, 5, 6, 30, 3, 9 27, 5, 6, 30, 3, 9 27। এবার তো সিম্পলি এটা তো তোমরা জানোই, অনুপাত যত ছোট করতে পারো, ঠিক আছে। সো গট ইট, গট ইট ভাইয়া, আর আর ই গুণ, ইয়েস, থ্যাংক ইউ, সবাই বুঝতেছি। আচ্ছা তোমরা কি হচ্ছে এই কোশ্চেনগুলো সলভ করো নাই? এটা তো আগের পিডিএফ এবং এটা আমি দিয়ে দিছি, নিজেরা সলভ করো নাই, নিজেরা সলভ করো নাই? আচ্ছা তাহলে হচ্ছে, আরে ঝলক এটা তো হচ্ছে মজা করলাম তাই না, ভাল লাগে অনেকটা।
এক ঝলক। ওকে, সো প্যারা হিসাবে কেন নিচ্ছ? ওকে, জাস্ট আমরা এটা সবাই বুঝতে পারছি। সেমভাবেই তোমরা লাভ অনুপাতটা বের করবা। আমরা এবার চলে আসছি অংশীদারি কারবারের মুনাফা বন্টন করতে হয় চুক্তি অনুসারে। এটা নিয়ে অনেক কথা হয়েছে যে অংশীদারি ব্যবসার মুনাফা বন্টন করতে হয় চুক্তি অনুসারে, চুক্তি না থাকলে সমান হারে, আর যদি ব্যবসাটা কি হয়ে যায়, অবসায়ন হয়ে যায়, তখন মূলধন ব্যালেন্সের ভিত্তিতে। ওকে, তার মানে এটা আর দেখা লাগবে না। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। একজন অংশীদার প্রত্যেক মাসের শেষে, এটা তো অনেকবার করে ফেলছি। পরেরটা দেখো, চুক্তির অবর্তমানে, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা চলে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। চুক্তির অবর্তমানে অংশীদার নিচের কোনটি দাবি করতে পারে? চুক্তির অবর্তমানে অংশীদার নিচের কোনটি দাবি করতে পারে? চুক্তির অবর্তমানে অংশীদার দাবি করতে পারে ঋণের সুদ। কিসের সুদ? ঋণের সুদ। কত পার্সেন্ট হারে? 6% হারে। বাট মনে রাখবা, চুক্তির অবর্তমানে উত্তরের উপর কোনো সুদ দাবি করতে পারবে না যদি হচ্ছে পার্সেন্টেজ দেওয়া না থাকে। ঠিক আছে, গট ইট সীমা, গুড। শাহেদ, তারপর হাপি, আয়েশা। জাহিদ বলছো ভাইয়া পিডিএফ তো পাই না, পিডিএফ সাথে সাথে আপলোড দেওয়া, সকালে আপলোড দেওয়া হয়েছে, এবং তোমরা হচ্ছে গ্রুপ থেকে দেখে নিবে। আমাদের ম্যারাথন ক্লাসের যে গ্রুপটা দেওয়া আছে ওই গ্রুপে, এবং এটা তোমাদের দেলোয়ার ভাইয়া পোস্ট করে তোমাদেরকে দেখাই দিছে যে আমাদের হচ্ছে পিডিএফ আপলোড করা হয়েছে। এগুলো নিজেদের একটু কনসার্ন থাকতে হবে এবং একটু খুঁজে দেখতে হবে। এখন ব্যাপারটা এমন হয়েছে যে তোমাদের আমার একদম মানে তোমার ইনবক্সে পাঠাই দিতে হবে যে পিডিএফটা। ঠিক আছে, এত অলস হলে হবে না, নিজেরটা নিজের নিতে হবে, যেটা তোমার নিজের প্রয়োজন। ওকে, তাহলে আমাদের হচ্ছে প্রিভিয়াস স্লাইডে সবগুলো কোশ্চেন অলরেডি শেষ হয়ে গেল। আমরা এবার নতুন কোশ্চেন সলভ করবো, এবং এইগুলো খুবই ক্রিটিক্যাল থাকবে, এবং এখানেই হচ্ছে মজা শুরু। ঠিক আছে, আমরা এই যে কোশ্চেনগুলো সলভ করলাম, এখানে অনেক ক্রিটিক্যাল কোশ্চেন ছিল, বাট এখন যে কোশ্চেনগুলো সলভ করব সেখানেও কিছু কোশ্চেন একটু প্রবলেম হতে পারে। আমরা ইনশাল্লাহ দ্রুতই শেষ করতে পারবো, কোনো প্রবলেম নাই। সবাই জাস্ট একটু ওয়েট করো। আমাদের অল্প কিছু কোয়েশ্চেন সলভ করাবো এবং ছেড়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, নিজেদের প্র্যাকটিস করতে হবে এবং শেষ সময়টা কুল থাকতে হবে। ওকে ওকে, সো লেটস স্টার্ট। এটা আমরা অলরেডি সলভ করছি। আমরা প্রথমে 2 নম্বর থেকে শুরু করলাম, কারণ 1 নম্বর কোয়েশ্চেনটা অলরেডি আমরা সলভ করে ফেলছি। সেম টাইপের কোয়েশ্চেনের জন্য সলভ করলাম না। এখানে দেখো 2 নম্বর কোয়েশ্চেনটাই বলছে যে মেইনলি হচ্ছে মুখ্য ব্যয় কত হবে, তাই না? আমাদের বের করতে হবে যে মুখ্য ব্যয় কত টাকা। ওকে, মুখ্য ব্যয়টা কত টাকা এটা বের করতে বলছে। এখন দেখো মুখ্য ব্যয়ের সূত্র কি? এত সমস্যা নাই, যতটুকু পারো। ভাইয়া ভালো ফিল পাইতেছি, গুড। সো এটাই ক্লাসে হচ্ছে ভাই, আজকের ক্লাসের পিডিএফ করে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ অবশ্যই দিব। আমি কি বলি, এই যে আমি কষ্ট করে পিডিএফ বানাচ্ছি, পড়াচ্ছি তোমাদের জন্য ভাই, এটা আমি রেখে কি করব? আমি কি এটা দিয়া এই পিডিএফ খাবো নাকি? খাবো না। তার মানে এটা তোমাদের জন্য করছি, তোমাদের হচ্ছে কি করতে হবে, দিয়ে দিব আমরা, এবং প্র্যাকটিস করবে নিজেরা, সমস্যা নাই। ওকে, আমরা একটু দেখি যে মুখ্য ব্যয়, তার মানে ভাই মুখ্য ব্যয় কি? আমরা একটা প্রতিষ্ঠানের ব্যবহৃত কাঁচামাল, এই ব্যবহৃত কাঁচামালের সাথে যদি প্রত্যক্ষ যে খরচগুলো আছে এইগুলো যোগ করে ফেলি, এখানে প্রত্যক্ষ মজুরি আছে, প্রত্যক্ষ ব্যয় আছে, অন্যান্য প্রত্যক্ষ ব্যয় আছে, এই সবগুলো যোগ করলে আমরা কী পাবো? মুখ্য ব্যয় পাবো। সিম্পল, তাই না? এবং এখান থেকে যদি আমরা পরোক্ষ খরচগুলো যোগ করে দিই তাহলে পাবো কি? কারখানা উপরি ব্যয় যোগ করে দিই এবং পরোক্ষ খরচ পেয়ে যাবো আমরা প্রতিষ্ঠানের কি ব্যয়? কারখানা ব্যয়, উৎপাদন ব্যয়। সিম্পল। তার মানে কাঁচামাল ব্যয় আছে কত টাকা? প্রতিষ্ঠানে কাঁচামাল ব্যয় আছে 1 লাখ টাকা। তারপরে কি আছে? তারপরে মজুরি আছে 50,000 টাকা, লিখে ফেললাম। তারপরে হচ্ছে আমরা চলে যাব, পরোক্ষ মজুরি আসবে না, এটা হচ্ছে একটা উপরি ব্যয়, এবং প্রত্যক্ষ খরচ আছে আরও 1 লাখ টাকা। তার মানে এই হচ্ছে আমাদের খরচ। তাহলে 2,50,000 টাকা। এই 2,50,000 টাকা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের কি ব্যয়? এই 2,50,000 টাকা হচ্ছে মুখ্য ব্যয়। কি ব্যয়? মুখ্য ব্যয়। ঠিক আছে, এই 2,50,000 টাকা হচ্ছে আমাদের এখানে মুখ্য ব্যয়। বুঝতে পারছি? ওরে বাবা, সবাই হচ্ছে ব্রিলিয়ান্ট, এবং সবার যে কনফিডেন্স এবং সবাই যে অ্যাক্টিভলি আনসার করতেছে ভাই, এটা দেখে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অসাধারণ। ওকে, সো প্রত্যেকে হচ্ছে পারতেছি। তার মানে এই চ্যাপ্টার থেকে আসলে মুখ্য ব্যয়, রূপান্তর ব্যয়টা খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে হচ্ছে আমাদের একক প্রতি উৎপাদন ব্যয় অনেক সময় বের করা লাগে। না না, আসবে না। পিডিএফের স্যুপ হয় না? আচ্ছা, পিডিএফের স্যুপ হয়, তাহলে হচ্ছে ওই পিডিএফ তোমরা খেয়ে নিতে পারবা। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনটা বলছে যে প্রতিষ্ঠানের একক প্রতি উৎপাদন ব্যয় কত টাকা। তার মানে আমাদের এবার বের করতে হবে একক প্রতি উৎপাদন ব্যয়। কি বের করতে হবে? একক প্রতি উৎপাদন ব্যয়। এখন দেখো, একক প্রতি উৎপাদন ব্যয় বের করতে গেলে আমাদের মেন সূত্রটা কি বলতো? একক প্রতি উৎপাদন ব্যয়। এখন এই কোশ্চেনটা অনেক সহজ হতে পারে, বাট মনে রাখবা
তোমার যদি দুইটার একটাও দেওয়া না থাকে তখন কিন্তু তোমার কষ্ট করে বের করতে হবে। ধরো এখানে প্রতিষ্ঠানের মোট উৎপাদন ব্যয় বের করতে হবে। এই উৎপাদন ব্যয়ের কিন্তু আরেকটা নাম আছে, কি বলতো? উৎপাদন ব্যয়ের আরেকটা নাম আছে, সেটা কি বলতো? কারখানা ব্যয়। উৎপাদন ব্যয়ের আরেকটা নাম কি? কারখানা ব্যয়। এবং মোট উৎপাদন একক, এই দুইটা আমার কি করতে হবে? এখানে বের করতে হবে। মোট উৎপাদন একক, মোট উৎপাদন একক, এই দুইটা আমার কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। এখন দেখো উৎপাদন ব্যয় বের করতে হলে কি করতে হবে? তোমার ধাপে ধাপে করতে হবে। প্রথমে আমার ব্যবহৃত কাঁচামাল বের করতে হবে, মুখ্য ব্যয় যোগ করতে হবে, কারখানা ব্যয় যোগ করতে হবে, তারপর আমরা কী পাবো? উৎপাদন ব্যয় পাবো। এবং একক প্রতি উৎপাদন ব্যয় বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্যের সাথে বিক্রয়গুলো যোগ করব, প্রারম্ভিক মজুতটা বাদ দিব। এই যে দেখো ডিটেল সব যেগুলো বললাম, এই জিনিসগুলো তোমার শেখা লাগবে। এখন এই ম্যাথটা তুমি খুব তাড়াতাড়ি সলভ করে ফেললা, ভালো পারছো, আলহামদুলিল্লাহ, গ্রেট। বাট হচ্ছে যদি এই দুইটার একটা দেওয়া না থাকতো, তখন কি কষ্ট করে সলভ করা লাগতো না? লাগতো না। তো এই জন্য আমি হচ্ছে একটু বলে দিলাম। আরিফা বলছে এই কোয়েশ্চেনটি একটু আগেই করছি, গুড। দেখো এই কোয়েশ্চেনটা আবার চলে আসতে পারে যদি তোমার লাকটা ফেভার করে, তাই না? সো অনেক সময় দেখবা ডিরেক্টলি কোয়েশ্চেনে বেশি আসে। অলরেডি রাজশাহী দেখছো, ঢাবি দেখছো, জাবি দেখছো, জবি দেখছো, তো ডিরেক্টলি কোয়েশ্চেন আসবে। তারপর আমরা কতভাবেই হচ্ছে কী করতেছি? সলভ করতেছি। তো আশা করি প্যারা হবে না। তাহলে দেখেন আপনারা এখানে সুন্দর করে হচ্ছে প্রতিষ্ঠানের মোট উৎপাদন ব্যয় দেওয়া আছে 3 লাখ টাকা এবং প্রতিষ্ঠানের মোট উৎপাদন এককের পরিমাণ দেওয়া আছে 30,000 টাকা। আমি দুইটাই হচ্ছে যেহেতু বের করা আছে, আমরা খুব সহজে কি করতে পারবো? বের করতে পারবো। সবাই পারছো, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। তার মানে 3 লাখ টাকা আছে আমার মোট উৎপাদন এবং 30,000 টাকা আছে আমার কি? উৎপাদন একক। এই মোট উৎপাদনকে উৎপাদন একক দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব উৎপাদন একক প্রতি উৎপাদন ব্যয়টা কত টাকা? 5 টাকা। তার মানে একক প্রতি উৎপাদন ব্যয় পেয়ে গেলাম আমরা 5 টাকা। একক প্রতি উৎপাদন ব্যয় আমরা পেয়ে গেছি 10 টাকা। কত টাকা? 10 টাকা। ঠিক আছে, একক প্রতি উৎপাদন ব্যয় কত টাকা? 10 টাকা। ওকে, সো খুবই সহজ ছিল। বাট এই দুইটা মেথড মনে রাখবা, কিভাবে এককটা বের করে, কিভাবে মোট উৎপাদনটা বের করে। ঠিক আছে, মনে রাখতে হবে, কিন্তু ফাঁকি দিলে চলবে না। কেন, তুমি কি ভুল করছো আরিফা? ওকে, সো এবার চলে আসছে একক প্রতি উৎপাদনের পরিমাণ কত হবে। সো আমাদের একটু আগে আমি সূত্রটা বলে দিয়েছি। নাও ইউ টার্ন আগে। সো লেটস স্টার্ট, লেটস সলভ করো। এই যে তাকমিম আক্তার অলরেডি একক বের করার সূত্রটা লিখে ফেলছেন। এখন তাকমিমের এই সূত্রটা দেখে তোমরা প্রত্যেকেই ম্যাথটা সলভ করে ফেলো, প্রত্যেকেই। সীমা মুখস্থ করিস না, মুখস্থ করলে হচ্ছে কি, তাহলে হচ্ছে ধরা খাবা। ঠিক আছে, ধরা খেয়ে যাবে। কারণ হচ্ছে মুখস্থ করলে পরীক্ষার হলে গিয়ে দেখবা যে কোশ্চেন কী করছে, একটু আপডেট করে দিছে, সূত্র একটা জায়গায় আরেকটা অ্যাপ্লাই করা লাগতেছে, তখন কিন্তু কান্নাকাটি করা লাগবে। ঠিক আছে, সো মুখস্থ করলে তাহলে ধরা খাওয়া লাগবে। তোমরাই পারো না, এটা ব্যাপারটা এমন না যে আমরাই পারি না। আমরাই পারি না এটা বলতে কোনো কি ওয়ার্ড আছে? ডিকশনারিতে এমন কোনো ওয়ার্ড রাখা যাবে না। পারিব না এই কথাটি কখনোই বলিব না। ঠিক আছে, একবার না পারিলে দেখো শতবার। ছোটোবেলা থেকে ছন্দ ছড়া পড়ে আসছো, এটা নিজের জীবনে অ্যাপ্লাই করো। এবং মানুষ পারে না এমন কিছু নাই পৃথিবীতে ভাই, তুমি জাস্ট মন থেকে চাও, অবশ্যই পারবা। কেন পারবা না? আমি পারতেছি, আমি মানুষ, তুমিও মানুষ, তার মানে আমি পারলে তুমি কেন পারবা না? তুমি পারতেছো না, তোমার ফ্রেন্ডরা সবাই পারতেছে। তুমি যদি না পারো, তুমি যদি না প্র্যাকটিস করো, পরীক্ষার হলে তুমি আনসারও করবে না, চান্সও তুমি পাবে না, চান্স পাবে তোমার ফ্রেন্ডরা। তার মানে পারিব না এই কথাটি কখনোই বলিব না। ঠিক আছে, আমাদের কী করতে হবে? চেষ্টা করতে হবে, তাহলে তুমি অবভিয়াসলি পারবা। ওকে ওকে সো ওকে, বাট চান্স পাই নাই কেন? পারবা। আচ্ছা, এখন যদি এই যে ট্রেন্ডিংয়ের যেই বিষয়গুলো, এগুলো যদি এখন ক্লাসে চলে আসে, তাহলে পোলাপান কিন্তু সেই নাচানাচি শুরু করে দিব। ঠিক আছে, সো এটা আপাতত ট্রেন্ডিং থেকে ক্লোজ, আর আমরা একটু তাড়াতাড়ি শেষ করবো। ঠিক আছে, ওকে। সো ওই কিরে এগুলো নিয়ে আর কথা না বলি। সো যে কোশ্চেনগুলো, এগুলো আসলে রসমালাই, মধু,
খুবই সহজ, তাই না? খুব সহজ এগুলো, এবং দেখলে খুব ভালো লাগে। পরের প্রশ্নটা এখানে বলছে যে প্রতিষ্ঠানের লাভ বা লোকসান কত হবে, তার মানে লাভ লোকসান। ভাই অনেক তো কষ্ট করলে এবার একটু লাভ করা লাগবে, তাই না? সো দেখি লাভ করতে পারি কি না আমরা। সো এই কোশ্চেনটা আমি সলভ করে দিতেছি। এই কোশ্চেনটা আমি সলভ করে দেই। দেখো এখানে বলছে লাভ ক্ষতি কত টাকা, তার মানে লাভ ক্ষতির বেসিক যে সূত্রটা এটা তো সবাই জানো, লাভ বা ক্ষতি। এই লাভ ক্ষতি কি আর বন্ধ হয়েছে, আমরা একটু লিখে ফেলি। বিক্রয় মূল্য বা বিক্রয়, এটা থেকে আমরা কি করব, বই মূল্যটা মাইনাস করব। এটা থেকে আমরা কি করব, বই মূল্য মাইনাস করব, তাই তো? এখন দেখো বিক্রয় মূল্য কত দেওয়া আছে, এখানে বলছে 4 বছর আগে 20,000 কি কম্পিউটার ক্রয় করা হয়েছে, যার আয়ুষ্কাল ধরা হয় 5 বছর, কম্পিউটার বর্তমানে 7,000 টাকা বিক্রি করা হয়। তার মানে বিক্রয় মূল্য কত টাকা, 7,000 টাকা। কোশ্চেন যেহেতু দেওয়া আছে, তার মানে কেউ বলবো না যে ভাই ব্যাটারি চলে গেছে, এটা চলে আসবে। বাট নিজেরা 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 করতে থাকেন, ম্যাথটা করতে থাকেন, ঠিক আছে? অলরেডি অনেক আনসার করে ফেলছো, গুড, থ্যাংক ইউ। অলরেডি হচ্ছে মন থেকে শুধু ঢাবি চাই, সীমা আক্তার, গুড। সো ইটস আ গোল্ডেন অপরচুনিটি, সো ইউ উইল গেট অ্যাগেন, সো অবভিয়াসলি গ্রাব দিস অপরচুনিটি। এবং তোমাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমরা এই গুচ্ছ পরীক্ষা শেষ হলে তোমাদের জন্য আবার আমরা ক্লাস দিব। তার মানে আই এডুকেশন তোমাদের কি না দিচ্ছে বলো, ফ্রিতে, তাও ফ্রিতে, ঠিক আছে? ভাই মনে রেখো, ভুলে যেও না, ঠিক আছে? মনে রেখো, অ্যাটলিস্ট হচ্ছে যে তোমাকে তোমার গুরুত্বপূর্ণ সময় পাশে থাকে, তোমার স্বপ্ন পূরণে সহযোগিতা করে, অ্যাটলিস্ট তাদেরকে মনে রেখো জীবনে, ঠিক আছে? কারণ আমরা বাঙালিরা বেশিরভাগই অকৃতজ্ঞ। এটা হচ্ছে তোমাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি না, অকৃতজ্ঞ। মানে দিন শেষে তুমি ভালো মানুষ হও, অনেক ভালো স্টুডেন্টের কোনো দরকার নাই, ভালো মানুষ হও। এটার অনেকগুলো রিজন আছে, অনেকগুলো পয়েন্ট আছে, কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে, ঠিক আছে? সো ভালো মানুষের খুবই অভাব, এটা মনে রাখবা। যে তোমাকে উপকার করতেছে, অ্যাটলিস্ট তুমি মানুষ হলে তার কথা মনে রাখবা, ঠিক আছে? এবং তুমি পারলে তাকে উপকার করবা, এই জিনিসগুলো অনেক বেশি দরকার, ঠিক আছে? আর এটারই খুব অভাব। তার মানে 3,000 টাকা তোমরা অলরেডি বের করে ফেলছো সবাই। আমি এটা না করলাম, এখানে যদি 4 বছর ম্যাথ ক্লাসে 5 দ্বারা ভাগ করে 4 5 20, 4 4 16, তার মানে 16,000 টাকা হচ্ছে আমার এখানে কি বই মূল্য, ভাগ করলে আমার 3,000 টাকা, ঠিক আছে? 4, দেখো 20 থেকে 16 বাদ দিলে কত, 4, বই মূল্য 4, বিক্রয় মূল্য 7, তাহলে বিক্রয় মূল্য বেশি, তার মানে লাভ কত টাকা, 3,000 টাকা। এটা আর করে দিলাম না, তোমরা নিজেরা যেহেতু পারছো। ওকে ওকে, এটা আর করে দিলাম না। ভাইয়া কুরিন নিয়ে সমস্যা, এগুলো একটু দেখাই দেন প্লিজ। আজকে কুরিন তো অ্যাড করা হয় নাই এবং এটা পসিবল হবে না, একটু দেখে নিবা তোমরা। ওকে ওকে, অবচয়ের কোন পদ্ধতিতে মূলধন কম দেখাবে? অবচয়ের কোন পদ্ধতিতে মূলধনটা কম দেখাবে? অবচয়ের কোন পদ্ধতিতে প্রথম বছরে মূলধন কম দেখাবে? প্রথম বছরে মূলধন কম দেখাবে, বলো। অবচয়ের কোন পদ্ধতিতে প্রথম বছরে মূলধন কম দেখাবে? ফাতেমা ইসলাম বলছো আটকে গেল। ভাই এগুলো নিয়ে এক্সকিউজ দিও না, সর্বোচ্চ ট্রাই করতেছি। ওকে ওকে, সো কুরমুর রহমান, ক খ বি এ, অনেকের অনেক একাধিক অপশন চলে আসতেছে। এবং যারা আগের ম্যারাথন করেছে তারা যদি ভুল করে এটা, তাহলে ভাই একটা ঘুষি মারবো, ঠিক আছে? এটা কেউ ভুল করা চলবে না, কোনোভাবে ভুল করলে আমি হচ্ছে এটা কনসিডার করবো না। ওকে ওকে, নীরব লেখছে এ নাম্বার, আয়েশা বি নাম্বার, ইউন বি নাম্বার, জান্নাতুল মিম, ডিজিটাল মার্কেটিং। ওরে বাবা পোলাপান, এখন না, এখন তো মনে রাখবে। এখন ভাইয়াদের মনে রাখতে হবে না, ভাইয়াদের চেহারা দেখতেছো, তাদের কথা শুনতেছো, মনে রাখবা তো কখন, যখন ভার্সিটিতে চান্স পেয়ে যাবে তখন মনে রাখতে বলছি, ঠিক আছে? এটা তামিম ইকবালের মতো আপনারা আমাকে মনে রাখেন, ভুলে যায়েন না, ঠিক আছে? আপনারা আমাকে মনে রাখেন, ভুলে যায়েন না, কারণ আপনাদের এই গুরুত্বপূর্ণ সময়ে আমি পাশে ছিলাম, ঠিক আছে? সে মনে রাখেন। ওকে, সো এখানে বলছে কোন মেথডে প্রথম বছরে মূলধন কম দেখানো হয়? যারা ভুল করছে একটু খেয়াল করি। তার মানে মূলধন কম দেখানো হয় এটা বলছে,
আমরা একটু যদি দেখি যে মূলধন এটা কার সাথে সম্পর্কিত, আয়ের সাথে, তার মানে প্রথম বছরে কোন মেথডে অবচয় বেশি দেখানো হয়? আমরা জানি যে অবচয় বেশি দেখানো হয় কি বলতো, ক্রমহ্রাসমান বা দ্বৈতজের পদ্ধতি বা অন্যান্য মেথডে। তার মানে ক্রমহ্রাসমান মেথডে আমার অবচয় কি হয়, অবচয় বেশি দেখানো হয়। অবচয় কি করানো হয়, বেশি দেখানো হয়। তার মানে অবচয় বেশি দেখানো হয়, অবচয় কি একটা ব্যয়, ব্যয় যদি বেশি হয় তাহলে আমাদের আয় কি হবে, ব্যয় যদি বেশি হয় তাহলে আয় কি হবে, আয় হচ্ছে কম হবে। ব্যয় বেশি হলে আয় কি হবে, আয় কম হবে। আয় কম হলে মূলধন কি হবে, মূলধনও কম হবে। তার মানে আমাদের ক্রমহ্রাসমান মেথডে অবচয় নামক ব্যয় বেশি দেখাচ্ছে, অবচয় ব্যয় বেশি দেখালে আয় কি করবে, কম দেখাবে। আয় যদি কম দেখায় তাহলে মুনাফাও কি মূলধনে কি হবে, কম হবে। ঠিক আছে, তাহলে মূলধনে কি হবে, কম হবে। তার মানে ক্রমহ্রাসমান মেথডে কি মূলধন কম দেখানো হয়। আর যদি বলে যে অবচয় কম দেখানো হয় কোনটায়, তাহলে বলো তো কোনটা হবে, তাহলে হবে কি বলো তো, সরল রৈখিক বা স্থির কিস্তি মেথড। এম আই রাইট অর রং? আর যদি এখানে ক্রমহ্রাসমানের পরিবর্তে দ্বৈতজের থাকতো তাহলে আমাদের দ্বৈতজের এই মেথডটা কি হতো, এই দ্বৈতজের এটা হচ্ছে কারেক্ট হতো। ক্রমহ্রাসমান এবং দ্বৈতজের থাকলে দ্বৈতজের তোমরা কারেক্ট অ্যান্সার হিসাবে নিতে। ক্লিয়ার? আমরা আই এডুকেশনকে ভুলবো না। ইয়েস, গ্রেট, সাবাস। আমি আবার এমন না যে তোমাদেরকে জোর করে মনে রাখতে বলবো, যারা মনে রাখার তারা এমনিতেই লাগবে। ঠিক আছে, এটা জাস্ট একটু ফান করে বললাম তোমাদের সাথে, এটা আবার কেউ সিরিয়াসলি নিও না। ঠিক আছে, জাস্ট ফান করে এমনি মজাও করলাম তোমাদের সাথে। আর এটা করবা, ব্যক্তি হিসাবে এটা দরকার। ঠিক আছে, দিন শেষে ধরো তুমি মনে করতে পারো আমার পৃথিবীতে অনেক কিছু করা লাগবে, অনেক টাকা ইনকাম করা লাগবে, আমি ধরো অবৈধ পথ থেকে টাকা ইনকাম করব, ঠিক আছে, চুরি বাটপারি করবো, এগুলোর সাথে ইনভলভ থাকবো, সুদের সাথে ইনভলভ থাকবো। বাট মনে রাখ, মানে এটা তোমার ইচ্ছা থাকতে পারে, আলটিমেটলি এগুলোতে কোনো শান্তি নাই। ঠিক আছে, পৃথিবীতে আসছো একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা যদি সাকসেস করে যেতে পারো তাহলে তুমি সাকসেস। আল্লাহ যে উদ্দেশ্য পাঠাইছে, দিন শেষে তুমি যদি খারাপ পথে থাকো তুমি কখনোই শান্তিতে থাকতে পারবে না। ওকে, সো দিন শেষে সেটাই হচ্ছে দরকার, এই জন্য বললাম। নীরব বলতেছে আমি রাকিব ভাইকে জীবনে ভুলবো না। তাই তাই নীরব, সত্যি? ওকে, সো আমরা তাহলে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। সো এই কোশ্চেনটা হচ্ছে একটা ম্যাথ, এবং এই ম্যাথটা তোমরা পারবা। আমার মনে হচ্ছে করোনার সময় থেকে গুচ্ছিত একটা প্রশ্ন এবার আসতে পারে, সম্ভাবনা অনেক বেশি। এখানে বলছে ভাইয়া যে ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতি অনুসরণ করা হয় তাহলে প্রথম বছর অবচয় কত দাঁড়াবে। ওকে, সেটা আমরা একটু ক্যালকুলেশন করি। প্রথম বছরে দেখো এখানে মেশিনের ক্রয় মূল্য আছে, যন্ত্রের ক্রয় মূল্য 7 লাখ টাকা, পরিবহন করা সংস্থাপন ব্যয়ের সাথে সম্পৃক্ত, তার মানে 50 আর 20, তাহলে 7 লাখ কত হয়, টোটাল 70। এই 7,70,000 টাকা মেশিনের ক্রয় মূল্য আমার এখানে। এবং আমাদের কি অবচয়ের হার কি দেওয়া আছে, 4 বছর, এবং ভগ্নাবশেষ মূল্য লাগবে না, কারণ ক্রমহ্রাসমান মেথডে ভগ্নাবশেষ মূল্য লাগে না। এখন দেখো এইখানে আমাদের অবচয়ের হার বের করতে হবে, যেহেতু হচ্ছে দেওয়া নাই, তার মানে অবশ্যই কী করতে হবে, 100%কে 4 দ্বারা ভাগ করতে হবে, মেথড ক্রমহ্রাসমান 2 দ্বারা গুণ করতে হবে। 4 25 100, 25 দোকানে 50, তার মানে 50 দ্বারা হচ্ছে কী করবো, আমরা গুণ করব। করলে দেখো কত আসে, এখানে 3,85,000 টাকা। এটা হচ্ছে প্রথম বছর, ওইটাই তো বলছে 3,85,000 প্রথম বছর শেষে, তার মানে 3,85,000। যদি বলে দ্বিতীয় বছর শেষে সেম বই মূল্যের উপর ধরবা, 3,85,000 উপর 50। আবার যদি বলে পরের বছর কত, তাহলে সেম বই মূল্যের উপর ধরবা। এভাবেই হচ্ছে কি যাবে। ওকে, এভাবে এটা যাবে। ওকে, তানফিয়া জান্নাত মুন্নি আনসার করছো, সবাই আনসার করছো। 3,85,000 টাকা, 2 বছর 3 বছর, এগুলো আমরা সব পারবো। অবচয় ধার্যের কোন পদ্ধতি টাইমের উপর নির্ভর করে না? টাইমের উপর নির্ভর করে না কোনটা বলো তো? টাইমের উপর নির্ভর করে না। টাইম মানে কি, সময়, সময় মানে কি ম্যাথ, ম্যাথ মানে কি আয়ুষ্কাল, আয়ুষ্কাল মানে কি জীবনকাল। ঠিক আছে, জীবনকাল, ম্যাথকাল। এই বিকল্প নাম ঘুরে ফিরে আসতেই পারে, অনেক আসতে পারে। ওকে, এইগুলো একটু মনে রাখবা। না, এত স্পিডে তো যেতে পারতেছি না ভাই, পসিবল না। মানে আমি তো মানে এর থেকেও বেশি স্পিডে যেতে পারি, ইটস ডাজেন্ট ম্যাটার। বাট তোমরা যদি না বুঝো তাহলে তো হচ্ছে যাওয়া যায় না। এই জন্যই ক্লাস হয়তো দেখো মনে হতে পারে যে 30টা এমসিকিউ সলভ করতে 2 ঘন্টা লাগতেছে। এখন 30টা এমসিকিউ আমি 30 মিনিটে সলভ করতে পারি।
এত স্পিডে যেতে পারে, বাট এখানে তো আমরা এমসিকিউ সলভ করতেছি না, আমরা টপিক নিয়ে আলোচনা করতেছি, একজন না পারলে তার সাথে কথা বলতেছি, তাকে বুঝাচ্ছি, ঠিক আছে। ওভারঅল সব কিছু মিলিয়ে আমাদের এই জন্য সময় লাগে এবং এটা সব জায়গায়। তার মানে সময়ের উপর নির্ভর করে না হচ্ছে ভাইয়া উৎপাদনের একক মেথড, এবং আমরা একটা ম্যাথ অলরেডি সলভ করছি, তাই তো? ক্লিয়ার? ওকে, সো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। প্যাটার্নের ব্যয় বা অর্জন মূল্য, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নের ব্যয় বা অর্জন মূল্য অবলম্বন করা হয় কিভাবে? এটা দেখো, প্যাটেন্টের যে আইনগত এবং ব্যবহারিক জীবনকালের মধ্যে যেটি ছোট, সেই জীবনকালের মধ্যে আমাদের কি করতে হয়, এটা বন্টন করতে হয় অবচয়যোগ্য মূল্যটা। এখন আসি, এটা মনে রাখবা, সমাপনী মজুত পণ্য, এটা তো তোমরা পড়ছো তাই না? এই সমাপনী মজুত পণ্যের মধ্যে যদি দুইটা মূল্য থাকে, একটা বাজার মূল্য এবং ক্রয় মূল্য, এই দুইটার মধ্যে আমরা কি করি, সবসময় ছোটোটাকে ইভালুয়েশন করি, ছোটোটাকে আমরা কি করি, মূল্যায়ন করি। তাহলে তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে আমাদের অবশ্যই মনে রাখতে হবে সমাপনী মজুত পণ্য এবং প্যাটার্ন এই দুইটা অলমোস্ট সেম। তার মানে সমাপনী মজুত পণ্য এবং প্যাটার্ন এই দুইটা অলমোস্ট কি ভাই, অলমোস্ট সেম, একইভাবে ছোটোটাকে মূল্যায়ন করতে হবে। তার মানে প্যাটেন্টের আইনগত এবং ব্যবহারিক জীবনকালের মধ্যে যেটি ছোট, সেটাকে আমাদের অবভিয়াসলি কনসিডার করতে হবে। ভাইয়া পুরা বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছি? সি নাম্বার, অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 10। এখানে বলছে 2007 সালের 30 নভেম্বর যন্ত্রপাতি কত টাকা হবে? সেগুলো বাচ্চাদের প্রশ্ন, বাচ্চাদের প্রশ্ন হলে খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে 2007 সালে 30 নভেম্বর যন্ত্রপাতির জের কত টাকায় হবে। এখন দেখো, যন্ত্রপাতির জের বের করতে হবে। আমরা পড়ছিলাম ক্রয় মূল্য নীতি, এই যে ক্রয় মূল্য নীতি আছে, এই ক্রয় মূল্য নীতি কি বলে বলো তো? এই ক্রয় মূল্য নীতি বলে, ক্রয় মূল্য নীতি বলে যে একটা স্থায়ী সম্পদ অবশ্যই ক্রয় মূল্য মূল্যায়ন করতে হবে, ঠিক আছে? স্থায়ী সম্পদ যখন তুমি বিক্রি করবা, সেটাকে অবশ্যই ক্রয় মূল্য মূল্যায়ন করতে হবে, ঠিক আছে? যখন বিক্রি করবা, এখন বিক্রি করার সময় যেটা তুমি হচ্ছে কি করছো, বিক্রি করে দিছো, সেটা বাদ দিবা অলওয়েজ ক্রয় মূল্য থেকে, অলওয়েজ ক্রয় মূল্য থেকে। বুঝতে পারছি? তার মানে এটা তোমরা বাদ দিবা হচ্ছে ক্রয় মূল্য থেকে। ক্লিয়ার? বুঝছি শাহেদ, গুড শাহেদ, থ্যাংক ইউ। সীমা বলছে গট ইট ভাইয়া, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। এলমা, সি নাম্বার, ক্লিয়ার স্যার। দেব্রত, তোমরা হচ্ছে আমাদের ঢাবির হচ্ছে ক্লাস পাবে খুব শীঘ্রই। সো আবারও স্টার্ট করো, যাদের হচ্ছে একবার মন ভেঙে গেছে, আবারও সুযোগ, তোমরা শুরু করো, এবং তোমাদের পাশে আমরা আসি, আমরা থাকবো। এবং কমার্স পেজে আমরা রেগুলার আপডেট দিচ্ছি, সেখানে বিভিন্ন টাইপের কোশ্চেন দিচ্ছি, ওখানে তোমরা দেখো, এবং তোমরা ওই পেজটা হচ্ছে একটু বেশি অ্যাক্টিভলি শেয়ার করবা ওখান থেকে, কারণ হচ্ছে আমরা ওই পেজে একটু কমার্সের কাজগুলো বেশি করতে চাচ্ছি, ঠিক আছে, এডুকেশন মেইন পেজ থেকে। তার মানে দেখো, এখানে একটা মেশিন ছিল শুরুতে 80,000 টাকা, দেন কি করছে, আমরা বছর আরও একটা যন্ত্রপাতি ক্রয় করছি 40,000 টাকার। তারপরে দেখো কি হয়েছে, কত হয়, 48, 1,20,000 টাকা। এখান থেকে আমরা কি করছি ভাইয়া, এখান থেকে দেখো আমাদের একটা বিক্রি করছি 13,000 টাকা, তারপর অবচয় সঞ্চিতি ছিল এত টাকা। যাই হোক, যে 5,000 টাকা ছিল কি আবার অবচয় সঞ্চিতি। এই মেশিনটার ক্রয় মূল্য ছিল 20,000 টাকা। এখন যেই মেশিনটা আমি বিক্রি করে দিছি, যেটা আমি বিক্রি করে দিছি সেটা অবশ্যই কী করতে হবে, ক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে। তার মানে যেটা আমি বিক্রি করে দিচ্ছি সেটা সবসময় ক্রয় মূল্য থেকে মাইনাস করবা। তার মানে যাদেরকে আমি এখন এই ম্যাথটা সলভ করাচ্ছি, হয়তো অনেক আগে অনেকবার সলভ করেছি, কিন্তু এখন সলভ করে দিচ্ছি, এখানে মনে রাখবা। তাহলে যেটা আমরা বিক্রি করতেছি সেটার ক্রয় মূল্য ছিল 20,000 টাকা, 20,000 টাকা বাদ দিলে আমাদের 1 লাখ টাকা। এই যে 1 লাখ টাকা আসলো, এটাই হচ্ছে কি আমাদের বছর শেষে যন্ত্রপাতির মূল্য। এটা হচ্ছে আমাদের বছর শেষে কিসের মূল্য, যন্ত্রপাতির মূল্য। এটাই হচ্ছে বছর শেষে আমাদের যন্ত্রপাতির মূল্য, এটাই হচ্ছে বছর শেষে আমাদের যন্ত্রপাতির মূল্য। ক্লিয়ার? বছর শেষে যন্ত্রপাতির মূল্য তাহলে 1 লাখ টাকা, সিম্পল, এটা এইভাবে মনে রাখবা। ওকে। পরেরটা, অবচয় কোন প্রক্রিয়া? ভাই এগুলো পানি, অবচয় আমরা অনেকগুলো শিখছিলাম, তারপর তোমরা একটু আনসার করো। পানি হলো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। অবচয় হচ্ছে মূলত কি বলতো, অবচয় হচ্ছে আমরা জানি ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া, ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া।
এখন দেখো একটা শিখলে হবে, একটা শিখলে হবে না। ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া, ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যের আরেকটা নাম হচ্ছে অর্জন মূল্য। এই ক্রয় মূল্যের আরেকটা নাম কি বলতো? এই ক্রয় মূল্যের আরেকটা নাম হচ্ছে অর্জন মূল্য, এবং এটার আরেকটা নাম হচ্ছে কি বলতো? এটার আরেকটা নাম হচ্ছে ব্যয় মূল্য। তার মানে ক্রয় মূল্য, অর্জন মূল্য, ব্যয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়াটাই হচ্ছে মূলত অবচয়। অবচয় হচ্ছে একটা স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি। অবচয় হচ্ছে একটা স্থায়ী সম্পদের ব্যবহারজনিত মূল্য হ্রাস। তার মানে একটা স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, একটা স্থায়ী সম্পদের ব্যবহারজনিত মূল্য হ্রাস, এটাই হচ্ছে মূলত কি অবচয়। এটাই হচ্ছে কি অবচয়। এবং এটা শুধু একটা জিনিস শিখলে হবে না, এটা হচ্ছে কি ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া, অর্জন মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া, অথবা ব্যয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া। ওকে ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। তারপর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে, SOID অর্থাৎ সাম অফ ইয়ার ডিজিট মেথড। বাংলায় যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি। এই ম্যাথটা একটা ম্যাথ সলভ করে রাখো, যদি এই ক্যাটাগরির একটা ম্যাথ চলে আসে এই মেথড থেকে, তাহলে যাতে তোমরা সলভ করে আসতে পারো। তার মানে এখানে বলছে সাম অফ ইয়ার ডিজিট মেথডে তোমার অবচয়ের পরিমাণটা কত হবে। তো সাম অফ ইয়ার ডিজিট মেথডের সূত্র কি বলতো? SYD। এটা সূত্র হচ্ছে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য প্রত্যেকেই বের করতে পারো, অবচয়যোগ্য মূল্য, তাই না? এই অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য, এখানে সূত্রটা একটু লেখা যাচ্ছে না, আমরা একটু এখানে লিখতেছি। অবশিষ্ট বৎসর বর্ষ সংখ্যার সমষ্টি। এখন দেখো আমরা শুরুতে অবচয়যোগ্য মূল্যটা বের করে ফেলবো। অবচয়যোগ্য মূল্য কত আছে এখানে? একটা কোম্পানি 20,000 টাকার একটি গাড়ি ক্রয় করে 4 বছর মেয়াদে অবচয় দেখানোর পরিকল্পনা, ম্যাথ হচ্ছে 4 বছর পরিকল্পনা গ্রহণ করলো। কোম্পানি মনে করে 4 বছর পর গাড়িটি 1,000 টাকায় কী করবে? বিক্রয় করা যাবে। তার মানে 4 বছর পর 1,000 টাকায় কী করবে? গাড়িটি বিক্রি করা যাবে। তার মানে এই যে 1,000 টাকা কি আমার এখানে ভগ্নাবশেষ মূল্য, তাহলে অবচয়যোগ্য মূল্য কত হলো? 19,000। কত হলো? 19,000। তো আমরা অবচয়যোগ্য মূল্য বের করে ফেললাম 19,000 টাকা ভাইয়া। দেন হচ্ছে লাগবে কি? বর্ষ সংখ্যার সমষ্টি। এই বর্ষ সংখ্যার সমষ্টি বের করা শুরু হচ্ছে n ইন্টু n যোগ 1 ডিভাইডেড কি 2। n কি বলো? n হচ্ছে ম্যাথকাল। n কি? n হচ্ছে এখানে ম্যাথকাল। ম্যাথকাল কত এখানে? 4 বছর ম্যাথ। তার মানে 4 বছর, 4 যোগ 4 যোগ 1 ডিভাইডেড কত? 2। তার মানে দেখো 4 1 5, 4 5 কত? 20, 20-এর অর্ধেক করলে 10। তার মানে আমরা আরেকটা বের করলাম, বর্ষ সংখ্যার সমষ্টি কত হলো? 10। তারপর আমাদের লাগবে কি? অবশিষ্ট বৎসর। এই অবশিষ্ট বৎসর বের করার সূত্র হচ্ছে কি n মাইনাস টি প্লাস 1। এটা n মানে কি? ম্যাথকাল 4, টি মানে কি? কত বছর? তৃতীয় বছরের জন্য 3 যোগ কত? 1। 4 থেকে 3 গেলে থাকে কত? 1। ম্যাথকাল, হ্যাঁ, 4 থেকে 3 গেলে থাকে কত? 1, 1 1 কত হয়? 2। তার মানে আমাদের এখানে অবশিষ্ট বছর আসলো 2। ওকে, ভাগ করো, একটা শূন্য যাবে, চলে যাবে। 1900, 19 দুগুণে 38, কত হয়? 38। এই 38, এটা হচ্ছে আমাদের কি অবচয়ের পরিমাণটা। বুঝতে পারছি সবাই? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? বলো। তার মানে সাম অফ ইয়ার ডিজিট মেথড থেকে যদি ম্যাথ চলে আসে, ভাই এখানে কঠিন কিছুই নাই। জাস্ট কঠিনটা কি? সেটা হচ্ছে সূত্রটা একটু মনে রাখা লাগবে। SOID, এটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। এই অবচয়যোগ্য মূল্যকে তুমি কি করবা? অবশিষ্ট বৎসর দিয়ে গুণ করবা এবং হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি দিয়ে ভাগ করে দিবা। এখন বর্ষ সংখ্যার সমষ্টি কীভাবে বের করে? এটা একটা সূত্র আছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড কি 2, যেটা আমি এখানে লিখে দিচ্ছি। তারপর অবশিষ্ট বৎসর, এটা সূত্র কি? n মাইনাস টি প্লাস 1। এইটাই সবচেয়ে ভুল হয়। বি কেয়ারফুল ভাইয়াপুরা, এটা খুব সুন্দর করে তোমরা একটু মনে রাখবা। এটা আমরা অনেক বেশি ভুল করি, ঠিক আছে? এখানে কি আছে? n মাইনাস টি প্লাস 1, n মাইনাস টি প্লাস 1, n মাইনাস টি প্লাস 1। এটা খুব ভালো করে মনে রাখবা, ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, গুড, থ্যাংক ইউ। অবচয়ের কোন পদ্ধতিতে প্রথম বছরগুলোতে সর্বনিম্ন মুনাফা দেখায়? সর্বনিম্ন মুনাফা দেখায় কোনটায় বলো তো? সর্বনিম্ন মুনাফা দেখায় কোনটায়? সর্বনিম্ন মুনাফা দেখাবে কোনটায়? সর্বনিম্ন মুনাফা দেখাবে কোনটায়?
এখন মুনাফা অবচয় কি বলো তো? ব্যয়। তার মানে আমার কোশ্চেনটা কি আসবে যে অবচয় হচ্ছে একটা ব্যয় বা খরচ, যেহেতু তার মানে আমার এরকম ধরে নিতে হবে, বলছে মুনাফা সর্বনিম্ন মুনাফা কম দেখাবে, তার মানে অবচয় কোনটা বেশি দেখায় এটা ধরে নিতে হবে। এখানে দেখো ক্রমহ্রাসমান আছে, সরলরৈখিক আছে, দ্বৈতজের, তার মানে কোনটা হতে পারে? 10-এ বি নাম্বার ক্রমহ্রাসমান। রিয়াদ আনসার করছো। 10-এ গ নাম্বার মারুফ আনসার করছো। আয়েশা গ নাম্বার। ইয়েস, আমি একটু আগে বলছি যদি মেথড এই দুইটা থাকে, ক্রমহ্রাসমান থাকে দ্বৈতজের, তাহলে তোমরা কোনটা নিবা? তাহলে তোমরা নিবা দ্বৈতজেরটা, কারণ ক্রমহ্রাসমানের দ্বিগুণ হচ্ছে দ্বৈতজের পদ্ধতি। মানে ক্রমহ্রাসমান মেথডকে 2 দ্বারা গুণ করলে তুমি কি পাবে? 2 দ্বারা গুণ করলে তুমি পাবে হচ্ছে দ্বৈতজের পদ্ধতি। তার মানে দুইটা থাকলে আমি বলছিলাম সি অ্যান্সার করবা। ওকে 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 ওকে। তারপরের কোশ্চেন, পেপসি কোম্পানির, এখানে বলছো 2024 সনে কোম্পানির সাধারণ শেয়ার হোল্ডারদের ইকুইটির উপার্জন হার কত টাকা? কোশ্চেন অনেক বড় হতে পারে, বাট এটা অনেক ইজি আছে। ইকুইটির উপর উপার্জন হার, তার মানে ইকুইটি আমরা কখন পাই? ইকুইটি আমরা পাই হচ্ছে একদম প্রতিষ্ঠানের যদি কোনো দায় থাকে সেটা পরিশোধ করার পর, অগ্রাধিকার শেয়ার মালিককে দেওয়ার পর যতটুকু থাকে, এটাই হচ্ছে মূলত আমাদের ইকুইটি। এখন কোশ্চেনটা অনেক বড়, ভয় লাগতে পারে, বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা খুব সহজে তুমি সলভ করতে পারবে ইনশাল্লাহ। কিভাবে দেখো, এখানে শুরুতে দেখো যে প্রতিষ্ঠানের লাভ কত টাকা? 1,86,000 টাকা নিটাই প্রকাশ করছে। তার মানে আমরা যদি সূত্রটা একটু লিখি, ইকুইটির উপর উপার্জন হার, এটা সূত্র কি? এটা হচ্ছে উপরে হবে ইকুইটির উপর উপার্জন হার, তার উপরে হচ্ছে উপার্জন, আর নিচে দেখো কি হবে, যেহেতু দুইটা দেওয়া আছে এখানে শেয়ার হোল্ডারদের ইকুইটির পরিমাণ দুইটা 12 লাখ, আর তার মানে গড় ইকুইটি হবে, গড় ইকুইটি ইন্টু কি 100। এখন দেখো এই যে তোমাদের অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, এইগুলোটা কি বলা হয়? এইগুলোকে ইকুইটি বলা হয়। এগুলোকে কি বলা হয়? ইকুইটি বলা হয়। ঠিক আছে, অগ্রাধিকার শেয়ার মানে একটা যেটা পাচ্ছে এগুলোকে ইকুইটি বলা হয়। সীমা বলছে দ্বৈতজের। হ্যাঁ, এত লেট করে কেন? নিশাদ কি অনেক লেট করে ক্লাসে জয়েন করছে আজকে? সাদিয়া নিশাদ, আচ্ছা এই তোমরা টিস করো না, হয়তো ওই ম্যাথটা আগে করছে, ঠিক আছে, এই জন্য হচ্ছে আনসার করে ফেলছে তাড়াতাড়ি। যাই হোক, আনসার 9% হবে, তবে একটু বোঝার ট্রাই করো। হ্যাঁ, একটু বোঝার ট্রাই করো। তা আমরা দেখি এখানে উপার্জন কত আছে? 1,86,000। 1,86,000 থেকে আমরা কি করব? আমরা অগ্রাধিকার শেয়ার মালিককে যতটুকু দিয়েছি এটা বাদ দিব। এখন দেখো অগ্রাধিকার শেয়ার মালিককে কত দিতেছে আমরা? অগ্রাধিকার শেয়ারের উপর 60,000 টাকা সরাসরি দেওয়া আছে। তার মানে আমার কি করা লাগবে না, কষ্ট করে বের করা লাগবে না। অগ্রাধিকার শেয়ার মালিককে দিলে আমার থাকতেছে কত? আমার 1,26,000। 1,26,000 টাকা এটা সাধারণ শেয়ারটা পেয়ে যাবে। এখন দেখো যদি ঋণ থাকতো আমাদের ঋণটা বাদ দিতে হবে, যেহেতু নাই বাদ দিতে হচ্ছে না। তার মানে 1,26,000 টাকা আমাদের ইকুইটি আমরা একটা পেয়ে গেলাম। এবার লাগবে কি? গড় ইকুইটি। গড় ইকুইটি মানে কি? অগ্রাধিকার মানে সাধারণ শেয়ার হোল্ডারদের শুরুতে এবং শেষে কতটুকু ইকুইটি ছিল এটা। এই যে সাধারণ শেয়ার হোল্ডাররা যা পাচ্ছে এটাকে ইকুইটি বলা হয়। অগ্রাধিকার শেয়ার মালিকদের অংশটা, সাধারণ শেয়ার হোল্ডারদের অংশটাকে ইকুইটি বলা হয়। তাহলে 12 আর 16 কত হয়? দেখো আমরা গড় বের করলে 12 আর 16 কত হয়? 28। 28 অর্ধেক কত? 14। এই জন্য আমি ছোটো করে ফেললাম, যেহেতু তোমরা অনেকে এটার সাথে পরিচিত, তবে একটু চেঞ্জ করে দিতে পারে। এটা যদি ভাগ করো তাহলে 9% হয়। ঠিক আছে, এটা ভাগ করলে 9% হয়। আমিও ধরো মেরে দিলাম, যেহেতু হচ্ছে সবার এই কনসেপ্টটা ক্লিয়ার, তার মানে এটাই জন্য আমি আনসার করে ফেলছি। এটা তো শর্টকাট ট্রিক্স এই মেরা রহমান, এটা তো শর্টকাট ট্রিক্স এই রে ভাই, এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স এই। কি এটা কি হঠাৎ করে কিছু স্টুডেন্ট কমে গেল? কারণ কি? উদাও হয়ে গেছে, মানে ভয় লাগছে নাকি বড় ম্যাথ দেখে? এই বড় ম্যাথ দেখে কি ভয় লাগছে? মানে 55 থেকে 28-এ চলে আসছে, কি একটা অবস্থা, তাই না? যাই হোক, বড় ম্যাথ দেখলে ভয় পাওয়া যাবে না ভাই, রিল্যাক্স। এই টাইপের কোশ্চেনগুলো তুমি জাস্ট শেষের অংশটুকু একটু পড়ো, জাস্ট শেষের অংশটুকু একটু পড়ো, একটু দেখো কি চাইছে, দেখে কি কি তোমার এখানে দরকার জাস্ট একটু আইডেন্টিফাই করো, দ্যাটস ইট, পেয়ে যাবে ভাই। এখানে প্যারানোর কোনো দরকার আছে? কোনো দরকার নাই। জাস্ট এইটুকুই হচ্ছে কি করতে হবে, তোমার সলভ করতে হবে, একটু সাহস থাকতে হবে ভিতরে। এবং আমরা যে পরিমাণ ম্যাথ আজকে সলভ করলাম, তার মানে এখন যদি তোমার মধ্যে কনফিডেন্স না আসে, আর কবে কনফিডেন্স আসবে? কবে আসবে? ঠিক আছে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এখানে বলছে পনির কোম্পানির নিট চলতি মূলধন আছে 1,80,000 টাকা এবং চলতি অনুপাত 5:2 এবং উক্ত কোম্পানির চলতি দায়ের পরিমাণ কত? তার মানে আমার এখানে দায়টা বের করতে বলছে।
এখানে আমার কি করছে, দায়টা বের করতে বলছে। ওকে, আচ্ছা সমস্যা নাই, তাইলে হচ্ছে ভাই ওরা ভয় পাইছে, তাহলে হচ্ছে ছেড়ে দিব, সমস্যা নাই ভাই, আমার রাত হচ্ছে, এই জন্য তোমরা চলে যাওয়া। হ্যাঁ, তো দেখো এখানে চলতি মূলধন, এটার আরেকটা নাম হচ্ছে কার্যকরী মূলধন। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট গুচ্ছের জন্য। এই যে বিকল্প নাম লিখে দিচ্ছি, চলতি মূলধন বা কার্যকরী মূলধন, মানে জিএসটির জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানে দেওয়া আছে কত, 1,80,000 টাকা। আর কার্যকরী মূলধনের সূত্র কি, চলতি সম্পদ মাইনাস চলতি দেয়। তাহলে চলতির উপর দেওয়া আছে 5:2, তাহলে 5:2 কত হয় 3। এটা হচ্ছে কি আমার চলতি মূলধন। তাহলে আমরা অনুপাত পাইলাম কত, 3, ভাগ করলে 318। কী বের করতে বলছে, দায়ের পরিমাণ। দায় কত এখানে, দায় হচ্ছে 2, দায় কত এখানে 2, 2 দ্বারা গুণ করো তাহলে 1,20,000। দেখো যদি সম্পদ বের করতে বলতো, তাহলে 5 দ্বারা গুণ করতো, 5×4 = 30, তার মানে সম্পদ কত 30। আলটিমেট দেখো আমরা প্রমাণ করি, টোটাল সম্পদ হচ্ছে 3 লাখ, আর হচ্ছে সম্পদ হচ্ছে দায় হচ্ছে 1,20,000, তাহলে কত হয় 1,80,000। এই 1,80,000 টাকা কী ছিল, আবার চলতি মূলধন। এই চলতি মূলধন দেওয়া ছিল, আমরা বের করছি কি দায়টা, ঠিক আছে। মনে জোর তখনই আসবে যখন তুমি পড়াশোনা করবা, যখন তোমার ভিতরে এই ভয়টা কাজ করবে না, কোন টাইপের প্রশ্ন হতে পারে, আমি কি পারবো কি না, অবচয় চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে আমি পারবো না, কারণ অবচয়ের শুধু আমার মুখস্থ না। আবার ভাবতে পারো ব্যাংক সমানুপাতিক কঠিন, এই টপিক থেকে কোশ্চেন আসলে তো আমি পারবো না। এই ভয় যদি থাকে তাহলে আসলে তুমি পারবে না। বাট তোমার যদি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক বেসিক ক্লিয়ার থাকে, এবং তুমি যে কোনো টাইপের ম্যাথ আসলে তুমি খুব সহজেই হচ্ছে ম্যাথ সলভ করতে পারবা, এই কনফিডেন্স যদি থাকে তাহলে তুমি পারবা, ঠিক আছে। আর যদি হচ্ছে এই কনফিডেন্স না থাকে, তাহলে তোমার ভিতরে ভয় কাজ করবে, এবং তোমার যেই ম্যাথ সহজ আসলো সেটাও তুমি সাহস পাবে না সলভ করার জন্য। ওকে, সো পরের কোয়েশ্চেনটা বলছে তোমার সম্পত্তির আবর্তন অনুপাত কত টাকা। আমরা অলরেডি সম্পত্তি আবর্তন অনুপাতের একটা ম্যাথ অলরেডি সলভ করছি, তারপর এটার সূত্র লিখে দিচ্ছি না। এখানে তোমরা কি করবা, এখানে হচ্ছে তোমরা ধারে বিক্রয়কে কী করবা, 1,75,000 ধারে বিক্রয়কে গড় সম্পদ দ্বারা ভাগ করে দিবা। এখন দেখো গড় সম্পদ কখন আসবে, যখন দুইটা সম্পদ দেওয়া থাকবে। একটা প্রাম্বিক একটা সমাপনী, যখন দুইটা দেওয়া থাকবে তখন তোমার কি করতে হবে, গড় সম্পদ দ্বারা ভাগ করতে হবে, যখন দুইটা থাকবে। ওকে, তার মানে 1,75,000। এখানে দেখো আমরা যদি গড় করি, তাহলে প্রাম্বিক মোট সম্পদ এবং সমাপনী যে কত আছে 3 লাখ টাকা, আরেকটা আছে কত এখানে 4 লাখ টাকা। তার মানে দুইটা সম্পদ যোগ করে 4 আর 3 কত 7, 7 লাখের অর্ধেক কত 3,50,000, তাই না। 3,50,000 করলে এখানে আমার হয়ে যাচ্ছে এটার অর্ধেক কতবার, 0.5 বার, অর্থাৎ 0.5 বার মজুদ আবর্তন। ওকে, না সোহান, ধারে বিক্রয় হবে, ধারে বিক্রয়কে গড় সম্পদ দ্বারা ভাগ করবা। এটার মেন সূত্র হচ্ছে ধারে বিক্রয় ডিভাইডেড গড় সম্পত্তি। আর সম্পদ যদি একটা থাকে তাহলে অবশ্যই আর গড় করার দরকার নাই, ওই একটা ধারা ভাগ হবে, ঠিক আছে। সম্পদ একটা থাকলে ওই একটা ধারায় কি হবে, ভাগ হবে। আগে আমরা চলে আসছি প্রায় শেষের দিকে, দুইটা কোশ্চেন আছে, দেখি কি আছে। বলছে কোনটি সচ্ছলতা নির্দেশক অনুপাত। এই সচ্ছলতা নির্দেশ অনুপাত মনে রাখবা, একটা প্রতিষ্ঠানের স্বল্পকালীন সচ্ছলতা প্রকাশ করে কোনটা, এটা আমার বের করতে হবে। তার মানে বলছে কোনটি সচ্ছলতা নির্দেশক অনুপাত, এখানে বলা নেই স্পেসিফিকভাবে স্বল্পকালীন না দীর্ঘকালীন। যদি বলে না দেয় তাহলে ধরে নিতে হবে দীর্ঘকালীন সচ্ছলতা, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের বড় ধরনের বা দীর্ঘমেয়াদী সচ্ছলতা প্রকাশ করে কোনটি। আমরা জানি কিছু অনুপাত আছে, যেমন ধরো দায় মালিকানা অনুপাত, ঋণ মূলধন অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত, এইগুলো একটা প্রতিষ্ঠানের দীর্ঘকালীন সচ্ছলতা প্রকাশ করে, ঠিক আছে। এবং মনে রাখবা আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্বল্পকালীন সচ্ছলতা প্রকাশ করে কোনটি, তাহলে তারল্য অনুপাতগুলো। স্বল্পকালীন সচ্ছলতা প্রকাশ করে তারল্য
ঠিক আছে? দেখছস এখানে ওর জিএফ ক্লাস করতেছে, এই জন্য ও ওয়েট করতেছে। এখন তুমি কি স্টুডেন্ট ভাইয়া? হ্যাঁ, সেই প্রেম, সেই প্রেম। যাই হোক, থাকুক, তবে এখন না থাকুক। ওকে, সো এটা নিয়ে আর বাড়ালাম না, এক্সট্রা কথা বললাম না। ওকে, আমরা চলে আসছি একদম শেষের দিকে, লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটার মাধ্যমে আমরা আজকে শেষ করব চাঁদা প্রাপ্তির। সো অবশ্যই অবশ্যই আমাদের কিছু আয় তো এখন দরকার, কিছু লাভ তো করতেই হবে। অনেক ম্যাথ করলাম এবং চাঁদা প্রাপ্তি থেকে যদি ম্যাথ চলে আসে এই টাইপের ম্যাথ আসবে এবং পিবিএস এর আসছে গুচ্ছেতে, ঠিক আছে? তো এখানে বলছে যে মেইনলি চলতি বছরে চাঁদা খাতে কত টাকা ক্রেডিট করতে হবে। চাঁদা খাতে কত টাকা ক্রেডিট করতে হবে এটা আমাদের বের করতে হবে। তা আমরা একটু বের করি ভাইয়া পুরা। আমরা জানি হচ্ছে তোমার চাঁদা প্রাপ্তি যদি দেওয়া থাকে, চাঁদা প্রাপ্তি এখানে দেওয়া আছে কত টাকা, এই চাঁদা প্রাপ্তি দেওয়া আছে ভাইয়া, চাঁদা প্রাপ্তি দেওয়া আছে 60,000 টাকা। এখন এই 60,000 টাকা থেকে আমরা বের করবো চাঁদা বাবদ আয়, ঠিক আছে? সো ওদের কি প্রেম দেখছো, একজনের জন্য আরেকজন ঘুমায় নাই, বসে আছে। ওকে, সো আমাদের শেষমেশ ক্যামেরা একটা ধোকা দিল, সে শেষ সময় চলে গেছে। সেই ভালোবাসা, সেই লাভ। ওকে, সো তেমন একটা প্যারা হয় নাই, চলে আসছে ক্যামেরা। ওকে, তার মানে তোমরা যেটা করবা, আমি বারবার বলছিলাম শর্টকাট ট্রিক্সে, বিগত সালে যা থাকবে, বিগত বছরে যা থাকবে এবং পরবর্তী বছরে যা থাকবে, বিগত সাল পরবর্তী সালে সব কিছু কী হবে, বাদ হবে। তাহলে এখানে বিগত বছরে আছে 5,000 টাকা, ঠিক আছে? বিগত বছরে কত টাকা আছে? 5,000 টাকা, এটা আমরা বাদ দিলাম। এবং আগামী বছরে আছে 7,500 টাকা, আগামী বছরে কত আছে? 7,500, এটাও বাদ দিলাম। তারপরে হচ্ছে চলতি বছর অর্ধায় চাওয়া আছে 9,000 টাকা, এটা আমরা কী করবো তাহলে? এই 9,000 টাকা যোগ করব। ওকে, যোগ করলে দেখো 60 থেকে 5 গেলে থাকে 55, 55 7,500 গেলে থাকে কত? 46,500, সেখান থেকে 9,000 যোগ করলে 56,500। তার মানে 56,500 টাকা হচ্ছে আমার চাঁদা বাবদ আয়। এটা কি বলো তো? এটা হচ্ছে আমাদের চাঁদা বাবদ আয়, এটা হচ্ছে আমাদের চাঁদা বাবদ আয়, এটা হচ্ছে কি আমাদের চাঁদা বাবদ আয়, এটা হচ্ছে আমাদের চাঁদা বাবদ আয়, ঠিক আছে? এটা হচ্ছে কি চাঁদা বাবদ আয়। স্পিকার দিয়ে ক্লাস করতেছো, আমার যে ভয়েস ভাই, কান কিন্তু একদম ফেটে যাবে। ওকে, সো এটা সবাই বুঝতে পারছি, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি। শেষের ওই স্লাইডটায় আমাদের চলে আসলে এখন। ওকে, সো বেস্ট অফ লাক সবার জন্য, উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো করে পরীক্ষা দাও। সো সবার স্বপ্নগুলো পূরণ হোক, এটাই চাই। এবং বাকি সময় আসছে হচ্ছে গুচ্ছের জন্য একটা দিন সময়, অনেক বেশি আহামরি অনেক পড়াও দরকার নাই, এবং অনেক কিছু পড়তে যে তুমি পারবা ব্যাপারটা এমনও না, ঠিক আছে? অল্প পড়ো, বাট হচ্ছে ভালো করতে পারবা, ঠিক আছে? আমরা চাই যে প্রত্যেকেই সাকসেস হতে। আর একটা দিন সময় আছে, দেখবা যে পরীক্ষা দেওয়ার পর 3 দিন বা 4 দিনের মতো তোমরা রেজাল্টটাও পেয়ে যাবে। ওকে, সো ইনশাল্লাহ সবার মুখে হাসি ফুটবে, এটুকু আমার বিশ্বাস আছে। এবং আমাদের যে স্টুডেন্টগুলা একদম শুরু থেকে পরিশ্রম করতেছো, তাদের জন্য মন ভরে দোয়া করি তোমরা সাকসেস হও, তোমাদের সফলতাগুলো যাতে আমরা দেখতে পারি, ঠিক আছে? সো এই কামনা করে আমরা শেষ করব আজকের হিসাব বিজ্ঞানের ম্যারাথন ক্লাস। আমাদের একটা ম্যারাথন ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা আরও একটা ম্যারাথন ক্লাস এক্সট্রা নিলাম, জাস্ট তোমাদের রিকোয়েস্টে এবং তোমাদের ভালোবাসায়, ঠিক আছে? সো তোমাদের পাশে আমরা সবসময় আসে এডুকেশন পরিবার। এডুকেশন তোমাদেরকে সে শুরু থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং দিবে, ইন ফিউচারেও দিবে। তোমরা ঢাবির জন্য নিজেরা আবার প্রিপারেশন শুরু করো, প্রস্তুতি শুরু করো, কীভাবে কী করতে হবে আমরা জাস্ট গুছিয়ে দেবো। ওকে, সো এবার হচ্ছে আমাদের জেতার পালা, এবার হচ্ছে আমাদের স্বপ্ন পূরণের পালা, ঠিক আছে? কেউ হচ্ছে হারবো না ইনশাল্লাহ। ওকে, সো আমরা তাহলে শেষ করে দিব, এবং আমাদের জার্নিটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তাই না? সো হোপফুলি আমরা ডিউর জন্য কিছু ক্লাস না নিলে এই ম্যারাথন ক্লাসে হতো তোমাদের সাথে আমাদের শেষ ক্লাস, তাই না? এবং যেহেতু হচ্ছে সামনে আমাদেরকে পাবে, তারপরও আমাদের এই জার্নিটা সেই শুরু থেকেই ছিল তোমাদের সাথে। আমাদের স্টুডেন্টগুলো, ভালোবাসার স্টুডেন্টগুলো,
এবং হয়তো তোমাদের মনে হতে পারে যে ভাইয়ারা অনলাইনে পড়ায়, কোথায় না কোথায় থাকে, কি করে। বাট এখানে আমি সবসময় দেখি যে স্টুডেন্টগুলোকে, দেখো আমি সবসময় দেখি কমেন্ট বেশি পড়ি এবং তোমাদের রেসপন্সটা অনেক বেশি নেই। কেন নেই? কারণ হচ্ছে আমার স্টুডেন্ট বলতে কি এখানে কমেন্টগুলো আসতেছে, এটা দেখে আমি ফিল করি যে আমার এই স্টুডেন্টগুলো এখানে পড়তেছে, এখানে তারা এই কোশ্চেনগুলো আস্ক করতেছে, না পারলে তারা উত্তর দিচ্ছে, তারা কে কতটুকু অ্যাক্টিভ, এটা কিন্তু এই কমেন্টে ফিল করি। হয়তো ধরো হচ্ছে সামনাসামনি চিনি না, বাট তোমাদের কিন্তু প্রত্যেকে অনেকের নাম জানি, পরিচিত হয়ে গেছে অফলাইনের মতো। এবং আমি যখন পড়াই অফলাইন অনলাইন কোনো ডিফারেন্স নেই, সেমই মনে হয়। ঠিক আছে? সো অবশ্যই সবাই বেস্টটা দিয়ে চেষ্টা করো। সবার জন্য অনেক বেশি দোয়া থাকবে। আর একটা দিন পরে ইনশাল্লাহ তুমি বুঝতে পারবা বা তুমি নিজে বলতে পারবা যে হয়তো তুমি চান্স পেয়ে যাবে এবং তোমার পজিশনটা এত আসবে, এটাও তুমি প্রেডিকশন করতে পারবা। ঠিক আছে? সো উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউ। এবং হচ্ছে আমাদের সাথে থাকো। আর অবশ্যই তোমরা তোমাদের জুনিয়র যারা আছে, তোমাদের বিশেষ করে 25 ব্যাচ 26 ব্যাচের এইচএসসি স্টুডেন্টরা, ওদেরকে অবশ্যই ইনফর্ম করবা। ঠিক আছে? কারণ আমরা এই যে তোমাদের মোটামুটি জার্নি শেষ এবং অলরেডি তোমরা জানো আমাদের এইচএসসি ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে 25 ব্যাচ 26 ব্যাচের জন্য। সো অবশ্যই তাদেরকে রেফার করবা এডুকেশনে পড়ার জন্য। এবং আমরা চাই যে আমরা যতটুকু তোমাদেরকে সার্ভিস দিছি হয়তো তাদেরকে আরও বেটার দিতে পারবো, কারণ ডে বাই ডে আমরা আমাদের ম্যাটেরিয়াল সিস্টেম হচ্ছে, আমরা নিজেরা অভিজ্ঞ হইতেছি, আমরা শিখতেছি। ঠিক আছে? আমাদের যে ভুল হচ্ছে তোমাদের মাধ্যমে সেটা আমরা ধরতে পারতেছি এবং ইন ফিউচার যাতে ওই ভুলগুলো না হয়। সো এই জন্য অবশ্যই তোমাদের ছোটো ভাই বোন যারা আছে তাদেরকে এডুকেশনে পাঠাবে, ইনশাল্লাহ বেস্টটা পাবে। এবং আমরা শুধু কথায় না, আমরা এখানে যতটুকু পারি, তোমরা দেখছো আমরা কাজে বিশ্বাসী। ঠিক আছে? এবং এখানে যারা আছে সবাই কোয়ালিফাইড এবং টিচার যারা আছে, এমন হয় না যে তোমাদেরকে বললো যে এতটুকু ক্লাস দিবে, 3 দিন 4 দিন খোঁজ নিয়ে তোমাদের আর ছেড়ে দিলে, এরকম না ব্যাপারটা। আমরা শেষ পর্যন্ত থাকি, এটা প্রতি বছরে হয়ে আসছে। তো অবশ্যই তোমার ভাই বোন, ছোটো বোন, ওরা যদি ভর্তি হয়, কেউ হচ্ছে এখান থেকে খালি হাতে ফিরবে না এবং যতটুকু এক্সপেকটেশন তার থেকে অনেক বেশি পাবে ইনশাল্লাহ। ঠিক আছে মিথিলা? জান্নাতুল মিম অনলাইনে বেস্ট এডুকেশন। ওকে, তো অবশ্যই তোমাদের জন্য শুভকামনা থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা চাইলে 2-1টা পোস্ট আমাদের গ্রুপে করতে পারো। ঠিক আছে? যেহেতু তোমাদের সাথে আমাদের জার্নি অলমোস্ট প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখন প্যারা দেওয়া লাগবে না, পরীক্ষা শেষ হোক, তারপরে নিজেদের মতো করে আমাদের সাথে জার্নিটা কেমন ছিল, সেই শুরু থেকে এডুকেশনের সাথে তোমাদের জার্নিটা কেমন ছিল শেয়ার করলে অবশ্যই তোমাদের ভাই বোন যারা আছে তারা জানলো, এডুকেশন সম্পর্কে জানবে, সার্ভিস সম্পর্কে জানবে। ঠিক আছে? তারাও ভরসা পাবে এবং তারাও হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে ইন ফিউচারে বলতে অ্যাডমিশন টাইমে ভর্তি হতে পারবে, এইচএস দিকে তারাও তাদের প্রিপারেশনটা নিতে পারবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ। আর সবার মুখে যাতে সুন্দর একটা হাসি থাকে, এটা দেখতে চাই। ঠিক আছে? আর ভাইয়াদের অ্যাটলিস্ট এইটুকু জানাবা, এইটুকু কিপটামি করলে চলবে না। কমার্স স্টুডেন্ট অনেক কিপটে, বাট এই কিপটামি করবে না। চান্স পেলে অবশ্যই ভাইয়াদেরকে জানাবা। ঠিক আছে? মিষ্টি খাওয়ানোর দরকার নেই, জাস্ট জানালেই হবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।